ব্যাচেলর, আমি ব্যাচেলর, এই বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। আঙ্কেল, আমি আপনার মেয়ের জামাই হইতে মনের সঙ্গে গান গাচ্ছিলাম আর বাসা খুঁজেছিলাম। এমন সময় কোন হোমন্দির পো আমার গানের 12টা বাজিয়ে দিল। আমার জামা কাপড় সব গাড়ি দিয়ে ভিজিয়ে দিল। আব্বে শালা হোমন্দির পো, গাড়ি চালাতে জানোস না, তাহলে গাড়ি চালাতে উঠস কেন? কে জানি এদের লাইসেন্স দিয়েছে। আব্বে এত গালি দিচ্ছি, থামছে না কেন? অ্যাট লাস্ট একটা সরি বললে তো পারতো। ওর তো গাড়ির সব গ্লাস বন্ধ করা, শুনবে কিভাবে? না, এভাবে থাকলে হবে না। হাতের কাছে একটি ইট পাইলাম, জোরেই মারলাম গাড়িতে। হায় হায়, কার গাড়িতে মারলাম? এটা অন্য গাড়িতে লাগলো কেন? আমার 2 বছরের ক্রিকেটীয় অভিজ্ঞতায় একদিনও স্টাম্পের বাইরে বল যায়নি, কিন্তু এত বড় গাড়িতে কেন মিস হলো? হাতের দিকে তাকালাম, না, হাত তো ঠিকই আছে। এবার সামনে তাকিয়ে দেখলাম যে গাড়িটা আমায় ভিজিয়েছে সেই গাড়ি সামনে চলে যাচ্ছে। তার মানে যখন ইট ছুঁড়েছি তখনই অন্য গাড়ি সামনে চলে আসে। এখন কি হবে? আগে পকেট চেক করে, না বেশি নয়, মাত্র 200 টাকা। 200 টাকায় কাজ পাওয়া যাবে না। এসব ভাবতে ভাবতে একটি মেয়ে গাড়ি থেকে নেমে এলো। এই যে মিস্টার, গাড়ি কি আপনার বাপের? না, আমার বাপের হলে তো কোনো সমস্যাই হতো না, অ্যাডজাস্ট করে নিত। তা গাড়িটি কার? গাড়ি আমার বাপের। আর গাড়ি কি করেছিস দেখতে পাচ্ছিস? জি, গ্লাসে ফাটল ধরিয়েছি। তা তো আমিও দেখতে পাচ্ছি। এই ম্যাডাম দেখুন না, ওইদিকে গ্লাসে ফাটল ধরায় কি সুন্দর আলপনার মতো মনে হচ্ছে। আহা, দারুণ হয়েছে চারুশিল্পী, কি দারুণ কি দারুণ। আসলে আমার নিজের প্রশংসা নিজের সামনে শুনতে কিরকম লাগে, তারপরেও প্রশংসা করার জন্য ধন্যবাদ। তোর ধন্যবাদের গোষ্ঠীকে রে, টাকা বের কর। 5,000 টাকা দে। গ্লাস নষ্ট করেছিস তুই। আসলে হয়েছে কি, ওই যে দেখছেন কাকতারুয়া। কই কই? আরে ম্যাডাম, অন্যদিকে নয়, আমার দিকে তাকান, দেখতে পাচ্ছেন না কাকতারুয়া? একদম ভূতের মতো লাগছে। আর তোকে মানিয়েছো। আর বললেন না ম্যাডাম, এক গাড়ি এসে আমার এই হাল করেছে। যখনই ওর গাড়িতে ইট নিক্ষেপ করেছিলাম তখনই আপনার গাড়ি সামনে চলে আসে। এরকম ঝুমুর ঝামুর বুঝে কোনো রকম পালিয়ে যায়। সেদিনের মতো গোসল করে ম্যাচে থাকলাম। পরের দিন সকালে উঠে বাসা খুঁজতে বের হলাম। এখন এক বাসা দেখতে পেলাম, টু ডেট বোর্ড দেওয়া। যাই দেখে আসি। এই কোথায় যাচ্ছেন? জি, ভেতরে যাচ্ছি বাসা দেখতে। আচ্ছা যান। বাসায় গিয়ে দেখলাম একটা আন্টিকে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? জি আন্টি, আমি বাসা নেওয়ার জন্য আসি। তা তুমি বিয়ে করেছো? আন্টি, এই বাচ্চা ছেলেটাকে দেখে কি মনে হয় যে বিবাহিত? দেখো, আমরা ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দেব না। আন্টি, আমি কোনো ঝামেলা করব না, আমি অনেক ভালো ছেলে। সরি, তুমি এখন আসতে পারো। ওখান থেকে বের হয়ে চলে আসি। এভাবে অনেক বাসায় গেলাম, সবাই একই কথা বলে। ধুর, কিছু ভালো লাগে না। আমাদের মতো ব্যাচেলার ছেলে মেয়েদের কি থাকার কোনো অধিকার নাই? বাসায় উঠতে বলে বিয়ে করো, আর বিয়ে করতে গেলে বলে চাকরি আর বাসা আনো। আরে বাবা, এই চাকরির জন্য আসতে হয় শহরে লেখাপড়া করার জন্য, আর লেখাপড়ার জন্য থাকতে হয় বাসায়। কিন্তু এই লোকগুলো কেন এসব বোঝে না? সন্ধ্যার পরে একটা বাড়িতে গেলাম। আমি জানি এখানেও বলবে ব্যাচেলার নট এলাও, তবুও গেলাম। আঙ্কেলের সাথে পরিচিত হলাম। আঙ্কেল, আমি বাসা নেওয়ার জন্য আসি, যদি দিতেন তাহলে খুব ভালো হতো। দেখে তো মনে হচ্ছে ভদ্র ছেলে, বাসায় দিতে পারি, তবে কিছু শর্ত আছে। সেগুলো হলো, কোনো ফ্রেন্ড নিয়ে বাসায় আসতে পারবে না, রাত করে বাসায় ফেরা যাবে না। আমি রাজি। তাহলে কালকে তোমার সব জিনিসপত্র নিয়ে এসো, কেমন? জি আঙ্কেল, এখন আসি। আসসালামু আলাইকুম। কি খুশি লাগতেছে, আজ বাসা পেয়ে গেছি। আর সব জিনিসপত্র নিয়ে নতুন বাসায় উঠছি। ঘরে সব জিনিসপত্র সাজিয়ে নিয়ে নামতেছি, তখনই আউচ! কে রে, দেখে চলতে পারিস না? সরি সরি, আমি খেয়া বলতে পারিনি। দেখি একটি মেয়ের সাথে ধাক্কা খেয়েছি, আর মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হচ্ছে ওই কারওয়ালি। এবার কোথায় যাবে মনু? গত পরশু তো ভগার পার হয়ে গেছিলি। আজ তোকে ছাড়ছি না, টাকা আদায় করেই ছাড়বো। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, সব সময় রাগ করে। জি, কিসের টাকা? ওই, আমার গাড়ির কাঁচ ভাঙলে আর এখনই ভুলে গেলি? হাহ, আজ তুই কোথাও যেতে পারবি না। জি, আজ থেকে আমি কোথাও যাব না, আজ থেকে আমি এখানেই থাকবো। কি কি এখানেই থাকবে না, তুই আমার বাসায় থাকবি। এটা আপনার বাসা? এটা আমার বাসা। আর জিনিসপত্র গুছিয়ে না, বাসা ছাড়তে হবে। কপাল সবই খারাপ, এত কষ্ট করে বাসা বের করলাম, আর যেটা কিনা এই পেতনির বাসা।
আব্বু, আব্বু, তুমি আমাকে না জিজ্ঞেস করে বাসা ভাড়া দিলে কেন? কেন মা, ছেলেটা তো ভালো, তাই বাসা দিয়ে দিছি। আর ওর ভার্সিটি এখান থেকে কিছু দূরে, তাই দিয়ে দিছি। বাবা, ওকে বাসা থেকে বের করে দাও। কেন, ও কি করেছে? আব্বু, আঙ্কেল, আমি আসলে তারপর সব বললাম। আচ্ছা, আমাকে এই মাস থাকতে দিন। যদি আমার কোনো বাজে আচরণ দেখতে পান তাহলে বের করে দেবেন। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ, আসি আঙ্কেল। কই যাচ্ছ? জি, হোটেলে যাচ্ছি, দুপুরে খাবারটা খেয়ে আসি। তোমার কোথাও যেতে হবে না, আজ আমাদের বাসায় খাবে। আমি আপত্তি করেও পারলাম না, শেষমেশ খেতেই হলো। খাওয়া শেষ করে রুমে এসে গায়ে দিয়ে দিলাম। আজ অনেক ধকল গেছে, তাই তাড়াতাড়ি চোখ লেগে গেল। ঘুম থেকে উঠলাম, রেডি হয়ে ভার্সিটিতে যাচ্ছি। এমন সময় আঙ্কেলের ডাক। কই যাচ্ছ তুমি? জি, ভার্সিটিতে যাচ্ছি। তা তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? আঙ্কেল, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স। খুবই ভালো। এই আর কি। একটা কথা রাখবে বাবা? আরে বলুন আঙ্কেল, আপনি আমার বাবার সমান, আপনার কথা কি আর ফেলতে পারি? আমার মেয়ে মধু এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, সামনে এসএসসি এক্সাম। তুমি তো সন্ধ্যায় পড়ে কোথাও যাও না। আমি বলি কি, যদি তুমি সন্ধ্যার পরে একটু সময় দিতে। আচ্ছা আঙ্কেল, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, তুমি আজ থেকে কিছু রান্না করবে না। ও মা, তাহলে আমি খাবো কি? তুমি আজ থেকে আমাদের বাসায় খাবে। তারপর ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঠক 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 দরজার আওয়াজ শুনে ঘুম থেকে উঠলাম। এই, তুই এত সময় ঘুমাস? আসলে বলতে হবে না, ফ্রেশ হয়ে আয়, তুই আমাকে পড়াবে, আব্বু বলেছে। ও মা, এটা মেয়ে না অন্য কিছু? এমন করে বলছে যেন ও আমাকে পড়াচ্ছে। তারপর ফ্রেশ হয়ে আসলাম। এনে নাস্তা, আব্বু বলেছে খেয়ে নিতে। খাওয়া শেষ করে আমাকে পড়িয়ে উদ্ধার কর। এরকম বলো কেন? আমি তো তোমার টিচার, একটু রেসপেক্ট করো। আমার বয়ে গেছে তোকে রেসপেক্ট করতে। আর যদি বাসা আলমগীর বেঁচে থাকতেন তাহলে তিনি এই মেয়েকে দেখে আত্মহত্যা করতেন। এত কষ্ট করে তিনি শিক্ষকের মর্যাদা দিলেন, আর এই মেয়ে সব ধোলাই মিশিয়ে দিল। কি আর করার, এমনিতেই আছি মানকা চিপায়, তার উপর আমার কাছে 5,000 টাকা পায়। সব সহ্য করতে হবে। কবে যে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে এই মেয়ের কোনো ঠিক নাই। তারপর বললাম, আচ্ছা কোনটাতে বেশি দুর্বল তুমি? জৈব রসায়ন, জৈব রসায়ন বের করলে তো পরের ইচ্ছাই মাটি হয়ে যায়। আচ্ছা বের করো তো দেখি। তারপর ওকে ভালোভাবে পড়ালাম। ওকে পড়াতে আমারই ফ্যানা বের হয়ে যাচ্ছে, তবু ইজ্জতের দিকে তাকিয়ে অনেক কষ্টে বুঝিয়ে দিলাম। এভাবে 3 দিনে জৈব রসায়ন ক্লিয়ার করে দিলাম। এদিকে মধু ভাবছে, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয়। একদিন না হয় ভুলে আমার গাড়ির কাজ ফাটিয়েছে, কিন্তু যেই পড়াটা আমার লাইফের 12টা বাজিয়ে দিয়েছিল সেটা মাত্র 3 দিনেও ক্লিয়ার করে দিল। পরের দিন ভার্সিটি থেকে এসে গান শুনছি। এমন সময় মধু আসলো, হাতে বই আর নাস্তার বাটি। ওর হাত থেকে নাস্তার বাটি নিয়ে খেতে লাগলাম। যখন নাস্তা শেষ করে পানি খাচ্ছিলাম তখন মধু যা বলল আমার মুখ থেকে পানি বের হয়ে গেল। আপনার পড়ানো আমার খুব ভালো লেগেছে। আমার জৈব রসায়ন একদম ক্লিয়ার। আজ ক্লাস টেস্টে আমি ফার্স্ট হয়েছি। আপনি? তুই থেকে ডাইরেক্ট আপনি? কেন, বলে কি কোনো প্রবলেম? আর গুরুজনকে সম্মান দিতে হয়, তাই আপনি বললাম। এখন থেকে সবসময়ই বলবো। আচ্ছা ঠিক আছে, বলিও। আজ কি পড়বে? জি, আজ ফিজিক্স পড়বো। আমি ওকে ফিজিক্স পড়ানো শেষ করে নিজে পড়াতে বসলাম। এভাবে চলতে লাগলো মাসখানেকের মতো। বাসা থেকে টাকা পাঠিয়েছে, যাই বাড়ির ভাড়াটা মিটিয়ে আসে। আঙ্কেল আসবো? আরে আসো আসো। জি আঙ্কেল, এই নিন মাসের ভাড়াটা। আরে আরে, কি করছো? তুমি ভাড়া দিচ্ছ কেন? তোমাকে ভাড়া দিতে হবে না। তুমি আমার বাসায় থাকছো, এটাই অনেক। আর আমার মেয়েকে পড়াচ্ছ, সেটা তো থেকেই গেল। শোনো, তোমাকে বাড়ি ভাড়া দিতে হবে না, তোমার সব ফ্রি। এখন থেকে তুমি আমাদের পরিবারের সদস্য। আঙ্কেলের কথা শুনে ভালো লাগলো। যাক, এই মাসে 5,000 টাকা বেঁচে গেল, ফুল মাস্তি করা যাবে। আসবো? হ্যাঁ আসো, বসো। তারপর মধু বই বের করলো। হাই, এটা আমি কি দেখছি? আমার সামনে যেন একটা পরী বসে আছে। প্রথমে তো খেয়ালই করিনি। কি হলো, এভাবে হা হয়ে বসে আছেন কেন? মশা তো ঢুকে যাবে। এই যে শুনছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলো? এভাবে কি দেখছিলেন আমার দিকে তাকিয়ে? না না, মানে আমি একটু চিন্তা করছিলাম কেপলারের সূত্র নিয়ে। একেবারে ডাহা মিশা কথা বললাম। সত্য বললে একদম টিচিং এর মান সম্মান কিছুই থাকতো না। আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে। এখন পড়তে বসো।
আজ ওকে দেখে আমি তো পুরো ক্রাশ খেয়ে গেছি। মনের মধ্যে ঘন্টা বেজে গেল, কিন্তু আমি বাইরে ঘন্টা বাজালে সব শেষ হয়ে যাবে। স্কুলের সাথে স্কুল মাস্টারকেও ছুটি দিয়ে দিবে বাড়িওয়ালা আঙ্কেল, তাই আপাতত সাইলেন্ট মোডে ঘন্টা বাজাইলাম। আজ আর পড়বো না, গল্প করব। এই মেয়ে বলে কি গল্প করবে? তারপর স্বাভাবিক হয়ে বললাম, আচ্ছা করো গল্প। গল্প কি আর একা করা যায়? সাথে তুমিও করতে হবে। আমি পারি না। আচ্ছা শোনেন, আপনার গার্লফ্রেন্ড আছে? আরে এ তো কমন, আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। ফাইজলামি করো। অনেকগুলো মানে কি? মানুষের গার্লফ্রেন্ড থাকলে তো একটাই, আর তোমার অনেকগুলো? আমি বিশ্বাস করি না। সে সত্যি আমার অনেকগুলো আছে, এর মাঝে বেস্ট গার্লফ্রেন্ড 2টা আছে। কি? বেস্ট গার্লফ্রেন্ড? আচ্ছা, বেস্ট গার্লফ্রেন্ড আর সাধারণ গার্লফ্রেন্ডের মাঝে পার্থক্য কি? আমার বেস্ট গার্লফ্রেন্ডগুলো আমারে তুই করে বলে, আমিও তুই বলি। ওদের সাথে সবসময় আড্ডা দিই, দুজনে একসাথে হলে তো খুবই মজা হয়। কিন্তু তোমাদের ওখানে আসার পর থেকে ওদের সাথে মিট করতে পারছি না। আর সাধারণত গার্লফ্রেন্ড বলতে এই কারোর সাথে কলেজের সম্পর্ক, আবার কারোর সাথে ভার্সিটির সম্পর্ক। এক মিনিট, তোমার এসব ফ্রেন্ড, প্রেমিকা না তো? আরে প্রেমিকা হতে যাবে কেন? তাহলে বললে যে গার্লফ্রেন্ড? হ্যাঁ গার্লফ্রেন্ডই তো, ওরা কি আমার বয়ফ্রেন্ড নাকি? গার্লফ্রেন্ড মানে তো মেয়ে বন্ধু। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো আর এটা জানো না? আমার জানাই কম ছিল গুরু। আরো সামান্য যদি তোমার গার্লফ্রেন্ড সম্পর্কে বলতে, তাহলে আমি পাগল হয়ে যেতাম। আচ্ছা, এবার বলো, তোমার প্রেমিকা আছে? এই কি বলো? আমার প্রেমিকা আসবে কোথা থেকে? যখনই কোনো মেয়ে আমাকে গার্লফ্রেন্ডের সাথে দেখে তখন ভাবে ওরা আমার প্রেমিকা, তাই কোনো মেয়ে আর কপালে জোটেনি। তোমার তো শখ কেন প্রেমিকা বানানোর? তোমার তো বেস্ট গার্লফ্রেন্ড আছে। আমার না অনেক দিনের শখ প্রেমিকাকে কিস করব, তাই। শুধু কিস করবে? হ্যাঁ। কিস করে ওর সাথে সম্পর্ক শেষ করে দেবে? এই না না না, আমি ওকে বিয়ে করব। আচ্ছা আজ অনেক গল্প হয়েছে, এখন যাও। তারপরেও চলে গেল। এভাবে দিন চলছে আমার। আজ আমার ভার্সিটির একটি অনুষ্ঠান, তাই সকাল সকাল চলে গেলাম না খেয়েই। মধু এই সময় ঘুমেছিল, জেগে থাকলে খাওয়ার জন্য বলতো। ভার্সিটিতে গিয়ে অনুষ্ঠানে জয়েন হলাম। অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তারপর বাসায় আসলাম। বাসায় এসে আঙ্কেলকে দেখে বললাম, আঙ্কেল আজ আমি খুব টায়ার্ড, আজ মধুকে পড়াতে পারবো না। ওকে, যাও রেস্ট নাও, এবার খেয়ে ঘুমিও। আমি খুবই ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুম চলে আসলো। খাওয়া আর হলো না। পরে শুনলাম আঙ্কেল নাকি অনেকবার ডেকেছে, আমি জবাব দিইনি। আসলে আমি ঘুমালে এত সহজে উঠি না, এর জন্য নিজের বাড়িতে থাকতে প্রতিদিন আম্মুর হাতে জারুর বাড়ি খেতে হতো। পরের দিন বিকালে আমি যথারীতি গান শুনছি আর মধুর জন্য অপেক্ষা করছি, কিন্তু ও আসে না। যাই নিচে গিয়ে দেখে আসি। নিচে এসে আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল মধু কই, পড়তে আসলো না যে? জানি না, ও রুমে আছে, যাও গিয়ে দেখে আসো। আচ্ছা আঙ্কেল। আমি গিয়ে মধুর দরজায় নক করলাম। কে? জি আমি ফাহাদ, আসবো? আসেন। তুমি পড়তে যাচ্ছ না কেন? না, আমি আর পড়তে যাব না। আপনি আমায় মিথ্যা বলেছেন। আমি কি মিথ্যা বললাম? আপনি বলেছেন আপনার প্রেমিকা নেই। তাহলে কালকে ভার্সিটির ফাংশনে একটা মেয়েকে জড়িয়ে ধরেছিলেন কেন? আরে ও আমার প্রেমিকা না, আর আমি ওকে জড়িয়ে ধরিনি, ওই আমাকে জড়িয়ে ধরেছে। আর আমার প্রেমিকার সাথে তোমার পড়তে না যাওয়ার কি সম্পর্ক? আছে, সময় হলেই বুঝবেন। আচ্ছা চলেন পড়তে। আপনি যান, আমি রেডি হয়ে আসছি। আমি আমার রুমে চলে আসলাম, কিন্তু ওর আসার কোনো খবর নাই। আধা ঘন্টা হয়ে গেল, থুর ভাল লাগে না। এর মাঝেও চলে আসলো। রুমে দেখলাম ড্রেস পরা আর এখন শাড়ি পরে আছে, কিন্তু কেন? কেমন লাগছে আমাকে? তার আগে বলো আপনি হঠাৎ শাড়ি পরলেন কেন? সেটা যে কারণেই হোক, পরে বুঝবেন। আগে বলুন কেমন লাগছে। অসাধারণ লাগছে তোমায়, যেন আকাশ থেকে কোনো পরি নেমে এসেছে। দেখলাম ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে গেছে। তারপর পড়া শেষ করে চলে গেল। আমি তো ওর চিন্তায় পড়ে গেলাম। আমার ভার্সিটিতে যখন অনুষ্ঠান ছিল তখন মধু আর তার বান্ধবীরা চলে আসে আমাদের ভার্সিটিতে। তারা আমাদের ভার্সিটির ফাংশন থেকে খুবই আনন্দিত হয়। মধু এদিক ওদিক তাকাচ্ছিল আর দেখছিল। হঠাৎ চোখ পড়লো এদিকে। আমার এক বান্ধবী আমাকে জড়িয়ে ধরেছে। এটা দেখে মধুর খুব রাগ হয় এবং অনেক কষ্ট পায়। সেখান থেকে সে সোজা বাসায় চলে আসে। বাসায় আসার পর সে ভাবে, ফাহাদ এত খারাপ, ও বাইরের মেয়েকে জড়িয়ে ধরে? ছি ছি ফাহাদ, আমি কখনো এসব ভাবিনি। মধু এসব ভাবতে ভাবতে চেয়ে দেখে তার চোখে জল এসেছে। তখন আবার ভাবতে লাগে, আমার চোখে জল? কিন্তু কেন? আমার চোখে জল আসলো কেন? না না, এ হতে পারে না। আমি ফাহাদকে নিয়ে এত ভাবি কেন? ও তো জাস্ট আমার টিচার। ও বাইরে যা কিছু করে না কেন তাতে আমার কি? কিন্তু মেয়েটা কে হতে পারে? ও তো বললো ওর কোনো প্রেমিকা নেই। ও
ওই মেয়ে যদি ওর প্রেমিকা হয় তাহলে আমি এটা মেনে নিতে পারবো না। না, আমি ওকে মেরেই ফেলবো। ধর, আমি এসব কী ভাবি? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? আমার ওকে কি ভালোবাসা উচিত হবে? ভালোবাসা তো আবার বলে কয়ে আসে না, হঠাৎ চলে আসে। আমি এখন কি করব? আমি যদি ওকে বলি আর ও যদি রাগ করে চলে যায়? মধু এসব ভাবতে ভাবতে চেয়ে দেখে তার চোখে জল এসেছে। তখন আবার ভাবতে লাগলো। মধু এসব ভেবেই দিন পার করে দিল। পরের দিন বিকেলে মধু পড়তে আসলো। এখন প্রতিদিন খুব সেজে খুঁজে আসে। আমি এর আগামাথা কিছুই বুঝি না, হয়তো এমনিতেই হবে। পড়া শেষ করে যখন মধু চলে যাবে তখন আমি ডাক দিলাম, মধু জি বলেন। এই নাও, এইটা বাসায় নিয়ে খুলবে। মধুর হাতে একটা খাম দিয়ে কথাটা বললাম। আচ্ছা, মধু ভাবতে লাগলো, কি হবে এই খামের ভিতরে? লাভ লেটার? তাহলে কি ফাহাদও আমায় ভালোবাসে? ইয়াহু! আমার লাইফটাই ক্লিয়ার, আমাকে আর কষ্ট করতে হবে না। তারপর মধু তার রুমে আসলো। রুমে এসে যখনই খামটা খুলতে যাবে তখন কাজের মেয়ে এসে বলল, আপু মনি, খেতে আসেন, আঙ্কেল আর ভাইয়া আপনার জন্য অপেক্ষা করছেন। আসছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে মধু নিজে রুমের দরজা লক করলো আর ভাবতে লাগলো, আহা, কি আনন্দ! ফাহাদ আমাকে লাভ লেটার দিছে। আমি কালকে ওকে হ্যাঁ বলে দেবো আর ফাহাদকে আপন করে নেব। আই লাভ ইউ ফাহাদ। তারপর মধু আস্তে আস্তে খামের মুখ খুললো। খামের মুখ খুলে ভেতরে যা দেখতে পেল তা দেখে মধু অবাক। সে ভাবতে পারেনি এমন হবে। ভেতরে দেখে 5,000 টাকা আর একটি চিরকুটটা খুলে দেখলো। আপনার কাজ ভেঙেছিলাম, তাই আপনার কাছে টাকা দিয়ে দিলাম। টাকা দিতে কিছুটা দেরি হয়ে গেছে, তাই সরি। চিরকুটটা দেখে মধু সেই লেভেলে রাগ উঠেছে। মনে মনে বলতে লাগলো, উফ, ওই হতরামকে যে আমি টাকা খুঁজেছি বলে কি বাসায় আসার পর থেকে ওই দিন না হয় রাগের মাথায় বলেছিলাম টাকার কথা, তাই বলে কি দিয়ে দিতে হবে? আর আমার বাবার কি টাকা কম আছে যে আমি গাড়ির কাছের টাকা নিতে পারবো না? ওনার কাছ থেকে টাকা নিতে হবে? উফ, মন চাচ্ছে এখন কি যে করি ওকে আমি। এগুলো ভাবতে ভাবতে মধু আবার রুমে এসে দরজায় নক করলো। এই অসময়ে কি এলো ঝামেলা করতে? রাত প্রায় 2টোর কাছাকাছি। কে? আমি কে? এই বাড়িতে মানুষ কতজন? আর মেয়ে মানুষ তো শুধু আমি। তাহলে মেয়ে কণ্ঠ শুনেও বলছো কে? দরজা খোলো। এত রাতে ও কেন? আর ওর কথা শুনে বুঝতে পারছি মধু এখন অন ফায়ারে আছে। আল্লাহ জানে কি হবে। লাইট অন করে ভয়ে ভয়ে দরজা খুললাম। কি ব্যাপার, এত এত রাতে এখানে কেন? আমাকে এত রাতে আসতে তুমি বাধ্য করলে, তাই না? এসে পারলাম না। আচ্ছা বসো। তোমার বর্ষার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করি। এত রাখছো কেন? রাখছি কি আর সাধে? আমাকে তুমি টাকা দিলে কেন? তুমি তো টাকা পাইতে, তাই দিলাম। একদিন রাগে বলেছিলাম, তাই বলে দিতে হবে? তুমি বাসায় আসার পর থেকে একজনকে বলেছিলাম যে তুমি টাকা দাও। আসলে আমি কারো কাছে ঋণ থাকা পছন্দ করি না। তখন হঠাৎ মধুর বাবা এসে বললেন, কি রে মা, এত রাতে তোমরা ঝগড়া করছো কেন? আসলে আঙ্কেল শুধু তুমি থামো তো। আবু, ও আমাদের বাসায় আসার আগে একদিন ভুল করে আমাদের গাড়ির কাজ ভেঙেছিল। এখন ও এর টাকা দিয়েছে, তাই ঝগড়া করছি। বাবা, তুমি ঠিক করনি। আচ্ছা আঙ্কেল, আর এরকম করব না, কারো গাড়িতে ঢিল মারবো না। আরে, তোমাকে ঢিল মারার কথা কে বলেছে? তুমি যে টাকা দিয়েছো সেটা উচিত হয়নি। আমি তোমাকে পরিবারের একজন সদস্য মানি, আর তুমি টাকা দিবে তা হতে পারে না। আবু তুমি যাও তো, আমি দেখছি। আচ্ছা, তোর যা মনে তা কর, তাড়াতাড়ি ঘুমিয়ে যাইও কিন্তু। এটা বলে উনি চলে গেলেন। এই নাও কি? টাকা, যা তুমি দিয়েছিলে। না, আমি নিতে পারবো না। আচ্ছা, এক কাজ করো, এই টাকা তুমি রাখো আর আমাকে তোমার পছন্দ মতো কিছু গিফট করে দিও। এই বলে হাতের মধ্যে টাকা গুজে দিয়ে চলে গেল। আমি তো এখন মানকাচি হয়ে পড়ে গেছি। আমার যদি বলতো কান ধরে 100 বার উঠবাস করতে, তাহলে আমি নির্দ্বিধায় করতাম। কিন্তু পছন্দ মতো ইম্পসিবল, কারণ আমি আজ পর্যন্ত যা কিছু করেছি কারো পছন্দ হয়নি। দোকানে প্রথমে পছন্দ হয়, সেই বাসায় এসে দেখি কেলা হতে, তখন পচতে থাকে এটা আমি কেন কিনলাম। আজ মধু বলছে তাকে আমার পছন্দ মতো কিছু গিফট করব। এখন আমি কি করব? প্রথমত আমি পছন্দ মতো কিছু কিনতে পারি না, তারপর মেয়ে মানুষের পছন্দ হবে। এই মেয়ে জাতির কিছু পছন্দ হতে হলে অনেক সময়ের দরকার। একবার কলেজে থাকতে আমার এক বান্ধবীর সাথে ওর একটি ড্রেস কিনতে গিয়েছিলাম। বিশ্বাস করেন ভাই, 2টায় গিয়েছিলাম আর ফিরেছিলাম 6টায়। এর থেকে শপথ নিয়েছিলাম মেয়ে মানুষের সাথে কখনো কিছু কিনতে যাব না। একটি কথা ভেবে দেখুন, ওরা
অনেক আইটেম দেখার পরও ওদের চয়েস করতে এত সময় যায়। আর আমি একটা কিছু আনবো আর পছন্দ হয়ে যাবে, তা তো কখনো সম্ভব নয়। পরের দিন বিকালে আল্লাহর নাম নিয়ে একটি শপিং মলে প্রবেশ করলাম। খেয়ে নেওয়া যায় এখনও ঠিক করতে পারছি না। দেখি একটি শাড়ি নিয়ে নেই। একটি শাড়ির দোকানে গেলাম। ভাই, একটি ভালো মানের শাড়ি দেখান তো। দোকানদার কয়েক কালারের শাড়ি দিল, কিন্তু আমার একটি কালো রঙের শাড়ি চয়েস হলো। এই শাড়ি নিয়ে বাসে ফিরলাম। যখনই বাসায় ঢুকতে যাব তখনই মনে পড়লো, এটা আমি কি ধরনের শাড়ি কিনলাম। পরলে মনে হবে যেন ও কারো শোক সবাই শ্রদ্ধা জানাতে কালো রঙের শাড়ি পরে আসে। ধুর, যা হবার হবে, এটা দিয়েই দিব। কই আমার গিফট আনছো? হ্যাঁ, এই নাও। ব্যাগটি মধুর হাতে দিয়ে আমি সোজা রুমে চলে আসলাম। বিকেলে মধু পড়তে আসলো। মধু আমার দেয়া শাড়ি পরেছে। আমি তো অবাক, ভাবছিলাম মধু আমার দেয়া শাড়ি দেখেই ফেলে দিবে, কিন্তু এখন দেখি পুরোই উল্টা, সে আমার শাড়ি পরেছে। কেমন লাগছে আমাকে? তার আগে বলো, শাড়ি কি তোমার পছন্দ হয়েছে? অপছন্দের কোনো কিছু পরা আমার অভ্যাস নয়। তার মানে পছন্দ হয়েছে? হুম। তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আচ্ছা, এখন পড়ো। অনেক তো গল্প হলো। সামনে তোমার টেস্ট এক্সাম। এখন থেকে মন দিয়ে লেখাপড়া করো। তারপর মধুকে পড়িয়ে বিদায় করলাম। রাতে শুয়ে আছি, হঠাৎ ফোন বাজতে শুরু করলো। যে নাম্বার দেখলাম আমি অবাক হয়ে গেলাম। রাতে শুয়ে আছি, হঠাৎ ফোন বাজতে শুরু করলো। যে নাম্বারটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। আরে, এ তো সিমরানের ফোন। ভয়ে ভয়ে রিসিভ করলাম। এই কুত্তা, কই তুই? কি মেয়ে রে বাবা, ফোন দিয়েই বলে কুত্তা। জি আপু, আমি সিলেট আছি। এই, আমি তোর কোন জন্মের আপু লাগি? আমাকে আপু বলিস? আপু, ভুল হয়ে গেছে, আর বলবো না আপু। আবার আপু? সরি। ঠিক আছে, আর শোন, আমিও সিলেট আছি, আমার সাথে দেখা কর এখনই। কি, তুই সিলেট? আচ্ছা, দেখা করব। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, বুঝলেন না তো? ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সিমরান। বেস্ট ফ্রেন্ড হলে কি হবে, জমের সাথে ওর সরাসরি কন্ট্যাক্ট আছে, সব সময় দৌড়ের উপর রাখে। বিকেলে রেডি হয়ে বের হয়ে ওর সাথে দেখা করতে এলাম। হাই, কেমন আছিস তুই? তোর হায় তোর কাছে রাখ, আগে বল তুই এখানে আমাকে না জানিয়ে আসলি কেন? এটা বলেই আমাকে মারতে লাগলো। সরি রে, আমি কাউকেই জানাইনি। তারপর ওর সাথে অনেক গল্প করলাম আর ঘুরলাম। আচ্ছা, আজ অনেক ঘুরলাম, এখন যাই। তারপর সিমরান আমাকে জড়িয়ে ধরলো বিদায় দেওয়ার জন্য। আমিও তাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ দেখি মধু কান্না চোখে আমার দিকে তাকিয়ে আছে। মধু 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 কোনো কিছু না বলে চলে গেল। কি রে, মেয়েটা তোকে দেখে কান্না করলো কেন? জানি না রে। আমাকে লুকাচ্ছিস? শোন, স্কুল কলেজে থাকতে আমার কারণে তোর কখনো প্রেম কপালে জুটেনি। সবাইকে বলতাম আমি তোর গার্লফ্রেন্ড, আর কারো সাহস আছে তোর সাথে প্রেম করার? কি? কিন্তু আজ আর নয়। আমার মনে হয় মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে, আমি ওর সাথে কথা বলবো। আরে কি সব বকছিস? মেয়েটা আমার স্টুডেন্ট, ও কেন আমাকে ভালোবাসে যাবে? আর আমি কেন ওকে ভালোবাসবো? আর টিচার স্টুডেন্টের প্রেম কখনো সম্ভব নয়। তুই কি ভুলে গেছিস আমার বাবা মার কথা? ওরাই তো টিচার স্টুডেন্ট ছিল। আচ্ছা, পরে কথা বলবো। এদিকে মধু ভাবছে, ও আমাকে ধোকা দিল। ও বললো ওর কোনো গার্লফ্রেন্ড নেই, তাই তো আমি ওকে নিয়ে এত স্বপ্ন সাজিয়েছিলাম। দিন রাত শুধু তাকে নিয়েই ভেবেছি। কি করব এখন? আমার মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু ও তো বললো ওর বেস্ট ফ্রেন্ড আছে। হতেও পারে এই মেয়েটা ওর বেস্ট ফ্রেন্ড। না, ওর সাথে একবার এই ব্যাপারে কথা বলে দেখবো। বিকেলে আমি বাসায় এসে আরামে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে চা খাচ্ছি, এমন সময় মধু আসলো। ওর চোখ মুখ লাল হয়ে আছে, মনে হয় অনেক কান্না করেছে আর রেগেও আছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমাকে যেমনই লাগুক, আগে বল তোর সাথে মেয়েটা কে ছিল? কোন মেয়েটা? আহা, এখন সাধু আসছে। পার্কে সেই মেয়েটার সাথে চিপকে চিপকে কি করছিলি? ওই মেয়েটা কে ছিল? আরে, ও আমার বেস্ট গার্লফ্রেন্ড সিমরান। বেস্ট ফ্রেন্ড বলে কি জড়িয়ে ধরতে হবে? আরে, ও এমনি স্কুল কলেজে থাকতে ওর কারণে কোনো মেয়ে আমার সাথে প্রেম করতে পারেনি। সবাইকেও বলতো আমি তার বয়ফ্রেন্ড। তাহলে তোকে একটা ধন্যবাদ দিতে হয়। কেন? তুমি ওকে ধন্যবাদ দেবে কেন? আমার তোকে মারতে ইচ্ছে করছে। এই জন্যই তো তুমি আজ সিঙ্গেল, আর আমি তোমাকে পেতে যাচ্ছি। কিছু বললে? না, কিছু না। আজ পড়তে আসবে না? না, পড়বো না। আজ তোমার সাথে আমাকে ঘোরাতে হবে। এই না না, রাতে আমি কারোর সাথে ঘুরতে পারবো না। যদি তুমি আমাকে নিয়ে না ঘোরো তাহলে আমি আব্বুকে বলবো তুমি আমাকে মারছো। এই না না, আমি রাজি, চলো। তারপর আমি আর মধু রাত 10টা পর্যন্ত ঘুরলাম।
কিছুদিন পর আমার এক্সাম শুরু হলো। আমাকে সকাল সকাল বাসা থেকে বের হতে হয়। অন্যদিন আমি 8টায় ঘুম থেকে উঠি, আজ 5:30 উঠলাম। নামাজ শেষ করে কিছু পড়া দেখে 7টার দিকে বাসা থেকে বের হয়ে ভার্সিটিতে গেলাম পরীক্ষা দিতে। এই সময় আঙ্কেল আর মধু দুজনই ঘুমে। আমি তাদের ডিস্টার্ব করলাম না, তাই হোটেলে কিছু নাস্তা করে নিলাম। আমার বাইরে তেমন খাওয়া দাওয়া হয় না, আর এখন খেতে ইচ্ছেই করে না। দুপুরে বাসায় আসার পর মধু আমাকে বলল, আজ এত সকালে কই গেছিলে আর ফোন বন্ধ কেন? জানো কত চিন্তা হচ্ছিল তোমার জন্য। আসলে আমার পরীক্ষা শুরু হয়েছে, তাই সকাল সকাল যেতে হয়। তাহলে আমাকে বলে গেলে না কেন? আসলে তুমি ঘুমেছিলে, তাই ডাকলাম না। আসো, খাবার দিচ্ছি তোমাকে। আমি খেয়ে এসেছি। মিথ্যে বলে লাভ নেই, আমি জানি তুমি খাওনি। আমার কিছু বললাম না, এমনি ক্ষুধা লেগেছে, তাই চুপচাপ খেতে গেলাম। পরের দিন যত সময়ে উঠে পড়েছি, এমন সময় দরজায় টুকা পড়ল। দরজা খুলে আমি তো অবাক। আরে তুমি এত সকাল? হ্যাঁ আমি। হাতে কি? খাবার। তোমার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছি। তুমি খাবার রান্না করতে গেলে কেন? আমার জন্য হুদাই কষ্ট করতে যাবে না। এখন থেকে আমি প্রতিদিন উঠবো আর তোমার জন্য খাবার রান্না করবো। এই বলে সে আমার হাতে খাবারের বাটি দিয়ে চলে গেল। আমি পেছন থেকে ডাকলাম, কে শোনে কার কথা? চলে গেল। ও আমার এত কেয়ার করে কেন? ও কি আমাকে ভালোবাসে? না, এটা কখনো সম্ভব নয়। আঙ্কেল আমাকে নিজের ছেলের মতো দেখেন, উনি আমাকে পরিবারের সদস্য মানেন। আমি ওনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এভাবে চলে গেল সব পরীক্ষা। মধু প্রতিদিন সকালে আমার জন্য খাবার এনে দেয়, আমার খুব কেয়ার করে। পরীক্ষা শেষ হওয়ার পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় আসতেই আঙ্কেল বলল, কি ব্যাপার ফাহাদ, আজ এত দেরি করে বাসায় ফিরলে কেন? সরি আঙ্কেল, আসলে পরীক্ষা শেষ হয়েছে, তাই বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল। ঠিক আছে, আর এমন করো না। তারপর আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মধু খাবার নিয়ে আসলো। আজ এত দেরি করলে কেন? আর এত ফোন দিলাম, ধরলে না কেন? কই দেখি তো। ফোন বের করে দেখি মধুর 50টা ফোন। সরি, ফোন সাইলেন্ট মোডে ছিল, আর আমি তো বন্ধুদের সাথে খেয়ে এসেছি। তোমার সাথে খাবো বলে আমি খাইনি। তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। আচ্ছা, সামান্য খাবো। তারপরও একটি প্লেটে খাবার দিতে লাগলো। আমি বললাম, কি ব্যাপার, তুমি খাবে না? হ্যাঁ খাবো, তবে 1 প্লেট। হ্যাঁ। তারপর দুজন খেতে বসলাম। মধু খাবার হাতে নিয়ে হাত আমার দিকে দিচ্ছে। কি ব্যাপার, মধু খেতে হলে হাত তো ওর মুখে নিতে হবে। এ কি, ও আমার মুখের দিকে হাত আনছে কেন? হ্যাঁ করো। আমি কি করব বুঝতে পারছি না। তখন মধু আবার বলল, কি হলো? হ্যাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তারপর আমি হা করলাম। ও আমাকে খাইয়ে দিল। তারপর মধু বলল, কি, আমাকে খাইয়ে দিবে না? সে আমাকে খাইয়ে দিল, আর আমি যদি না দেই তাহলে ইজ্জতের একটা ব্যাপার স্যাপার আছে না, তাই আমি মধুকে খাইয়ে দিতে লাগলাম। আউচ, কামড় দিলে কেন? সরি সরি। মধু প্লেট নিয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর আবার আসলো। কি হলো, এত রাতে আবার আসলে কেন? আঙ্কেল দেখলে কি মনে করবে? না, দেখবে না। আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। তারপর মধু যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি যা ভয় পেয়েছি তাই হলো। মধু বলল, আমি কি করে যে বলি তোমাকে, বলতে সাহসও পাচ্ছি না, আবার না বলেও পারছি না। এই কথাটা বলার জন্য আমি ছটপট করছি। আসলে তোমার সাথে থাকতে থাকতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। খাইতে গেলে তোমাকে দেখি, বসতে গেলে তোমাকে দেখি, সব জায়গায় শুধু তুমি আর তুমি। আমার হৃদয়ের সবটুকু জুড়ে শুধু তুমিই আছো। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো, এসব তোমার আবেগ, আর এই সম্পর্ক কখনোই সম্ভব নয়। আঙ্কেলের বিশ্বাস আমি কখনো ভাঙতে পারবো না। যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি মরে যাব। তোমাকে ছাড়া এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? প্লিজ পাগলামি করো না। তুমি হয়তো আমার রাগ সম্পর্কে জানো না। আমি একবার যে বলি তা আদায় করেই ছাড়ি। আচ্ছা, আমাকে ভাবতে হবে, আমাকে কিছু সময় দাও। ঠিক আছে, কাল সকালে আমাকে হ্যাঁ উত্তর দিবে। এই বলে মধু চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে রয়েছি, কি করব ভেবে পাচ্ছি না। আঙ্কেলের কোনো ছেলে নাই বলে আমাকে ছেলে মনে করে, তার পরিবারের সদস্য বানিয়েছেন। আর এখন যদি উনি শোনেন আমি তার মেয়ের সাথে, না, এটা কখনো হতে পারে না। আমি আঙ্কেলের বিশ্বাস কখনো ভাঙতে পারবো না, আর এখানে থাকলে সেটা কখনো সম্ভব হবে না। মধু যা শুরু করেছে তাতে আমি দুর্বল হয়ে পড়েছি। আমি কেন, যে কেউ মধুকে পছন্দ করবে। আর আমি কোনো মহাপুরুষ নই যে আমি নিজেকে সংযত রাখতে পারবো। আমি কাল সকালেই চলে যাব, এখানে থাকতে পারবো না। আজ আর না ঘুমিয়ে সব কিছু প্যাক করলাম। কাল সকালে মধু ঘুম থেকে ওঠার আগেই
চলে যেতে হবে। যথারীতি সকালে উঠে বাসা থেকে বের হচ্ছি। আমার সময় আঙ্কেল বলল, কি ব্যাপার, এত সকালে কই যাচ্ছ? মধু আপনাকে বলেনি? পরীক্ষা শেষ হয়েছে, এখন ভার্সিটি বন্ধ, তাই একটু বাসায় যাচ্ছি। বাসায় যাচ্ছ ভালো কথা, কিন্তু সাথে এত কাপড় চোপড় কেন? এখন মধুরও এক্সাম শেষ আর আমার ভার্সিটিও বন্ধ, তাই মাঝখানে বাড়িতেই থাকবো। আচ্ছা, সাবধানে যাও, আর গিয়ে ফোন দিও। জি আঙ্কেল। মন চাচ্ছে না বাসা ছেড়ে যায়। সবাইকে কেমন আপন মনে হচ্ছে এদের সাথে রক্তের সম্পর্ক। চলে যেতে ইচ্ছে করছে না, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আরে তুমি কাঁদছো কেন? আসলে আঙ্কেল, আপনাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তাই কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি চলে আসবে, তুমি বাসায় না থাকলে আমাদের কারো ভালো লাগবে না। তারপর বাসে করে নিজের গ্রামে চলে আসলাম। ভার্সিটি খুললে চুপি চুপি ক্লাস করে চলে আসবো, যাতে মধু দেখতে না পায়। এদিকে মধু ঘুম থেকে উঠে নাচতে নাচতে আমার দরজার সামনে গিয়ে দরজায় নক করলো, কিন্তু কোনো উত্তর পেল না। মধু ভাবতে লাগলো, ও দরজা খুলছে না কেন? আবার ধাক্কা দিতেই দরজা খুলে গেল। রুমের দিকে চাইতেই মধু অবাক হয়ে গেল। রুমে আমার জিনিসপত্র কিছুই নেই। টেবিলের ওপর একটি সাদা কাগজ পড়ে আছে। মধু গিয়ে সেটা হাতে নিয়ে পড়তে লাগলো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমি এখানে কিছুদিন থাকলে হয়তো আমিও তোমার প্রতি দুর্বল হয়ে পড়তাম, তাই চলে গেছি। পারলে ক্ষমা করে দিও। মধু এই চিঠি পড়ে জোরে জোরে চিৎকার দিল। চিৎকার শুনে তাড়াতাড়ি আঙ্কেল আসলেন। কি হয়েছে মা, চিৎকার দিলি কেন? বাবা, বাবা ও চলে গেছে। না রে মা, ও বাসায় গেছে, আবার চলে আসবে। না বাবা, ও আর আসবে না। কেন আসবে না? তারপর মধু তার বাবাকে সবকিছু বলল। সব শুনে মধুর বাবা বললেন, মা, ও তোকে মনে হয় ভালোবাসে না, তাই চলে গেছে, তুই ওকে ভুলে যা। না বাবা, এটা কখনো সম্ভব নয়। আমি যদি ফাহাদকে না পাই তাহলে মরে যাব। আঙ্কেলের তার মেয়ের স্বভাব সম্পর্কে খুব ভালোভাবে জানা আছে। মধু যাই বলে তাই করে। আচ্ছা, ওকে ফোন দে তো। বাবা, ওর ফোন বন্ধ। আচ্ছা তুই নাস্তা কর, ও ফোন অন করো, তারপর আমিও কথা বলে দেখব। না বাবা, যতক্ষণ পর্যন্ত আমি ফাহাদের সাথে কথা না বলছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। দেখ মা, পাগলামি করিস না। আব্বু, তুমি আমার ভালোবাসাকে পাগলামি বলছো? মা, তুই খাবার খা, আমি কথা দিচ্ছি ফাহাদকে তোর কাছে এনে দেব। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে, এই ব্রেকফাস্ট করছি। এরপর যদি ফাহাদকে না এনে দাও তাহলে আমি কিন্তু আর খাবো না। তারপর কাজের মেয়ে খাবার দিল। মধু ব্রেকফাস্ট করলো। আচ্ছা মা, আমি একটু বাইরে যাচ্ছি একটি কাজে, আর ফাহাদের ভার্সিটিতে গিয়েও ওর খোঁজ নেব। এই বলে তিনি চলে গেলেন। সারাদিন কাজ করলেন, পরে আমার ভার্সিটির সামনে দিয়ে আসেন আর ভাবছেন, যাই খোঁজ নিয়ে আসি। না থাক, মধু এখনো ছোট, এসব ওর আবেগ, দু একদিন একটু একটু এমন করবে, পরে ঠিক হয়ে যাবে। বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে গেল। ঘরে প্রবেশ করে দেখলেন মধুর রুম বন্ধ করা। মনে হয় ঘুমিয়ে গেছে, তাই আর ডাকলেন না। এখন ঘুমিয়ে গেছে, আবার জাগালে পাগলামি শুরু করবে। কাজের মেয়ে খাবার রেডি করে চলে গেছে তার বাসায়। তারপর আঙ্কেল খেয়ে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করে বাসায় গেলেন। কি ব্যাপার, মধু এখনো ঘুম থেকে ওঠেনি? অন্যদিন তো এমন হয় না। তারপর মধুর দরজার সামনে গিয়ে ডাকলেন, মধু, মধু, দরজা খোল। স্যার, আভামনি কাল দুপুরে না খেয়ে দরজা বন্ধ করে রুমে ঢুকলেন। আমি খেতে ডাকলে উনি বললেন ভালো লাগছে না, রাতেও খেলেন না। কি, 2 বেলা উপোস আমার মেয়ে? রাবিশ, আমার মেয়ে না খেয়ে আছে আর তুমি আমাকে বললে না? আঙ্কেল আবার দরজা ধাক্কাচ্ছেন, কিন্তু খুলছে না। শেষে বাধ্য হয়ে দরজা ভেঙে ফেললেন। দরজা খুলে তিনি যা দেখলেন তা দেখে চিৎকার করে উঠলেন, না, এ হতে পারে না। আমার মেয়ের কি হলো? মা, কথা বল, কথা বল। মা আমার, আমি এক্ষুনি তোকে ফাহাদের কাছে নিয়ে যাব। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে খবর দাও, হাসপাতালে নিয়ে যেতে হবে। কাজের মেয়ে অ্যাম্বুলেন্সকে ফোন দিল। তারপর মধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার, ডাক্তার, দেখেন আমার মেয়ের কি হয়েছে, প্লিজ দেখুন। এত অস্থির হবেন না, আমরা ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। তারপর মধুকে ইমার্জেন্সিতে নেওয়া হলো। কিছুক্ষণ পরে ডাক্তার আসলো। আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে ঠিক আছে তো? জি, আপনার মেয়ে এখন প্রায় সুস্থ। আমার মনে হচ্ছে তিনি কয়েকবেলা উপোস আর অতিরিক্ত কান্না করার জন্য অজ্ঞান হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ,
ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ দিতে হবে না, এটা আমাদের কর্তব্য। আর উনার ভালোভাবে খেয়াল রাখবেন, ভবিষ্যতে যেন এরকম না হয়। তারপর মধুকে নিয়ে বাসায় আসা হলো। বাবা, ফাহাদ কোথায়? আমি ফাহাদের কাছে যাব। মা, আমি তোকে আজই ফাহাদের কাছে নিয়ে যাব। আচ্ছা, ফাহাদের বাসায় ঠিকানা বলতো। ফাহাদের বাড়ি সিলেট। সিলেটের কোথায়? সে তো জানি না, আর আমি কখনো ওকে জিজ্ঞেসও করিনি। হো শিট, তাহলে যাব কেমনে আমরা? সিলেট কোথায় থাকে কেমনে জানবো? আর এত বড় সিলেটে কোথায় খুঁজে বের করব? তাহলে কি আমি আমার ফাহাদকে খুঁজে পাবো না? মা, ভেঙে পড়িস না, ফাহাদকে আমরা অবশ্যই খুঁজে পাবো। আমি তার ভার্সিটির ফ্রেন্ডদের জিজ্ঞাসা করব, তারা কেউ না কেউ তো বলতে পারবে। আর না হলে সে তো মাসখানেক পরে এমনিতেই ভার্সিটি আসবে। আব্বু, আমি এতদিন ওকে ছাড়া থাকতে পারবো না। আমি এক্ষুনি তার ভার্সিটি যাচ্ছি। এদিকে আমি মধুকে বলতে পারছি না, সবসময় মধুর হাসি মাখা মুখটি ভেসে উঠছে। বড্ড মিস করছে মধুকে। তাহলে কি আমি মধুকে ভালোবেসে ফেলেছি? কিন্তু এখন চাইলেও তো সম্ভব নয়। কি মুখে মধুর সামনে যাব? আমি যেতে পারবো না। ভালোবাসতে সবাই জানে, সবারই ভালোবাসা হয়, তবে কারো কপালে ভালোবাসার মানুষের সাথে ঘর সংসার করার সুযোগ থাকে, কারো কপালে থাকে না। আমারটা না হয় থাক। সারাদিন ঘরে বসে থাকি, মধুর কথা মনে পড়ে না। আজ একটু বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি, হয়তো মনটা ভালো হবে। তারপর গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলাম, আড্ডা দিয়ে ভালো লাগলো। এদিকে আঙ্কেল ভার্সিটিতে এসে আমার পরিচিত ফ্রেন্ডদেরকে আমার কথা জিজ্ঞেস করলে তারা শুধু বলল আমার বাড়ি সিলেট, তারা আর কিছু জানে না। তারপর আঙ্কেল বাড়িতে আসলে, আব্বু, ফাহাদের বাসা ঠিকানা পেয়েছো? না রে মা, ওর বন্ধুরা শুধু বলে ওর বাড়ি সিলেট, এছাড়া আর কিছু জানে না। মধু কান্না করতে করতে চলে যায় আর ভাবতে লাগে, না, আমি মরে যাব। আমি এই জীবন আর রাখবো না। যাকে নিয়ে এই বুকে বাসা বেঁধেছি, যাকে নিয়ে আমি দিনের পর দিন স্বপ্ন দেখেছি, আছে অনেক দূরে। সে আমাকে ভালোবাসে না, তাহলে আমি এই জীবনে গিয়ে কি করব? মা রে, পাগলামি করিস না। একটা কথা একবার ভেবে দেখেছিস, তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আমি বড্ড একা হয়ে যাব। তোর মা মারা যাওয়ার পরে আমি তোকে কখনো কষ্ট দিতে চাইনি। তোর কথা ভেবে আমি দ্বিতীয় বিয়ে করিনি। সৎমা তোকে কষ্ট দিবে বলে, আর সেই তুই কি আজ বাজে বকছিস? তোর সামান্য কিছু হলে আমি সহ্য করতে পারি না। আর তুই যদি মরে যাস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আর তুই মরে গেলে তোর ভালোবাসার কি হবে? ফাহাদ তো আর অন্য কাউকে বিয়ে করেনি বা কাউকে ভালোবাসেও নি। ও আমার বিশ্বাস রক্ষা করতে চলে গেছে। আমি তোকে আর ফাহাদকে বিয়ে দিব, এই আমি কথা দিলাম। মধু চুপ করে রইল। তখন আঙ্কেল আবার বললেন, আজ পর্যন্ত তুই আমার কাছে যা চেয়েছিস সব আমি দিয়েছি। কখনো কি আমার কথা নড়চড় হয়েছে বল? না। তাহলে আজও হবে না। এখন তুই খেয়ে শুয়ে পড়। ঠিক আছে আব্বু। তারপর রাতে মধু আমার রুমে যায়। আমার রুমে কিছু কাপড় ফেলে এসেছি, সব একসাথে আনতে পারিনি, তাই মধু আমার কাপড়গুলো নিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। হঠাৎ মধুর বাবা বলে চিৎকার দেয়, কি হয়েছে মা, কি হয়েছে? আব্বু, এই দেখো। এটা কি? এটা ফাহাদের ভার্সিটির ক্রীড়া প্রতিযোগিতার ফর্ম, যেখানে ফাহাদের সব ঠিকানা দেওয়া আছে। তাহলে তো খুব ভালো হয়েছে। আমরা কালই ওর বাড়িতে যাব। কাল কেন, আমরা আজই যাব। আচ্ছা, তাহলে রেডি হয়ে নে। আমিও রেডি হচ্ছি। এদিকে বিকেলে আজ আমি পাড়ার ক্রিকেট খেলতে চলে গেলাম। ক্রিকেট খেলা শেষ করে যখনই বাড়ি আসবো তখনই আমার বন্ধু রাহাত বলে ওঠে, মামা চল না ডাব খেয়ে আসি। শালা, আজ পর্যন্ত দেখলাম না যে তোর বাড়িতে ডাব গাছ আছে। আমি 1 বছর শহরে যাওয়ায় কি তোর বাড়িতে ডাব গাছ চলে এসেছে? আরে মামা, ভুলে গেছিস আগের কথা? না, ওসব ছেড়ে দিয়েছি। আমি এখন ভালো মানুষ হয়ে গেছি। দেখ না কতটুকু দাড়ি হয়েছে, দেখতে একদম হুজুর হুজুর লাগে। আর আমি করবো ডাব চুরি? হুজুর হয়েছিস? আজ আসর মাগরিবের নামাজ কই পড়লি? এমনি তো ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে আছিস। তুই ঢপ দিবি আর আমরা বুঝবো না? তা তো হতে পারে না। এত করে বলছিস যখন চল, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ডাব কিন্তু তোর হবু শ্বশুর বাড়ি থেকে চুরি করব, যাতে ধরা খেলে আমাদের আদরের নীলাভাবে ছুটিয়ে দেয়। এই, তুই কি করে জানলি যে চৌধুরী বাড়ির নীলার সাথে আমার রিলেশন চলছে? এই, তোরা কে ওকে বলেছিস?
আমি তো ওকে বলিনি। এসব খবর আমার জানা আছে মজনু, চল যাই। ভাই, ওখানে না গেলে হয় না? ধরা গেলে তো ছুটে তো যাব, কিন্তু আমার মান সম্মানের বলিদান দিতে হবে। তারপর আমরা 4 জন গেলাম ডাব চুরি করতে। এই গাছে কে উঠবে? আমাদের জামাইবাবু আছিস না, আপনার গাছ আপনি উঠবেন না তো কে উঠবে? এই না না, আমি উঠবো না। তো তোর ফ্যামিলিতে বলে দেবো নাকি তো চক্করের কথা? শালা, তোর অভ্যাস ছাড়লি না। আচ্ছা, উঠছি। তারপর রাহাত গাছে উঠে ডাব নিচে ফেলছে, আর আমরা তার লুফে নিচ্ছি। হঠাৎ এক ডাব পুকুরে পড়ে গেল, তাই অনেক শব্দ হলো। এই কে কে এখানে? এই ঝোপে লোকা তাড়াতাড়ি। মেয়েলি কণ্ঠ, তার মানে আমাদের ভাবি। ভয় নাই, চল সামনে যাই। আসসালামু আলাইকুম ভাবিজান, কেমন আছেন? আরে ফাহাদ ভাইয়া, এত রাতে আমাদের বাড়িতে? আর বাড়িতে কবে আসছেন? এই তো 2 দিন হলো। আমাকে ভাবি বললে কেন? তা ভাবিকে ভাবি বলবো না তো কি বলবো? তার মানে জেনে গেছেন। আচ্ছা ভাইয়া, এখানে কিসের শব্দ হলো? আব্বু বাসায় নাই, তাই আমি বের হয়ে আসলাম। কিছু দেখছেন? না তো, কিছু দেখিনি। হঠাৎ নীলা নিচের দিকে তাকিয়ে দেখলো অনেকগুলো ডাব পড়ে আছে। ওহ, তার মানে আপনারাই ডাব চুরি করতে আসছেন। আমি কিন্তু আব্বুকে বলবো। আচ্ছা, কার কার কথা বলবে? এই বলবো, ফাহাদ, জীবান, শামীম, রাহিম এরা আমাদের ডাব চুরি করছে। আর রাহাতের কথা বলবে না? রাহাত এসব কাজ করতেই পারে না, ও খুব ভালো। আমি কালকে ওকে বলবো ও যেন তোমাদের সাথে মেলামেশা না করে, না হলে সেও নষ্ট হয়ে যাবে। বেচারা রাহাত তার গার্লফ্রেন্ডের কথা শুনে মনে মনে খুব খুশি। তা ভাবি, একবার গাছের উপরে লাইট মারেন তো। নীলা গাছের দিকে লাইট মেরে দেখে রাহাত গাছে বসে আছে চুপ করে। এদিকে মধুহার আঙ্কেল আমাদের বাড়িতে এসেছেন। তাদের দেখে আম্মু জিজ্ঞেস করলেন, জি, আপনাদের তো চিনলাম না। এই হচ্ছে আমার মেয়ে মধু। তারপর সব খুলে বললেন। সব শুনে আম্মু বললেন, এই জন্য তো বলি সারাদিন ঘরে বসে থাকে কেন। আচ্ছা ফাহাদ, কই এখন? ও আজ বন্ধুদের সাথে বাইরে গেছে। তারা সবাই আমার আসার অপেক্ষা করতে লাগলো, আর আমরা করছি ডাব চুরি। এদিকে নীলা বলল, তো তুমি এদের সর্দার? আমি তোমাকে কত ভালো মনে করেছি, আর তুমি ডাব চুরি করছো? ভাবি চেতেন কেন? চুরি করছি কোথায়? ও তো ওর শ্বশুর বাড়ি থেকে নিয়েছে। আচ্ছা, সমস্যা নেই, মনে করো যৌতুক হিসেবে নিচ্ছি। বাবু, তুমি নেমে আসো তো। না, আমি নামবো না। মানুষ ডাকবো? না যান, নামছি। এই চল আমরা যাই, ভাবি ভালোভাবে ওর ক্লাস নিয়েন। এই বলে আমরা চলে আসলাম। এগুলো খাবে কিভাবে? কাটবো যে বটিও তো নাই। তারপর তাদের বললাম, চল আমাদের বাসায় যাই। ছাদের উপর দিয়ে বাসায় চলে যাব। তারপর আমরা আমাদের বাসায় আসলাম। বাসার সামনে একটি গাড়ি রাখা। ব্যাপার কি? গাড়ি কেন? থু, আমার কি? আমার তো এখন ডাব খাবো। তারপর চুপি চুপি আমার রুমে সবাই প্রবেশ করলাম। ডাব খাওয়া শেষ। এদিকে আম্মু আব্বু চিন্তা করছেন, এখনো বাসায় আসছে না কেন? এরকম তো কখনো হয় না। ফোনও সাথে না যে কল দিব। আম্মু হঠাৎ উপরে তলে আসলেন। আমার রুমের সামনে এসে শুনতে পেলেন রুমের ভিতর কথা চলছে। এই, তুমি রুমের ভিতর আর আমরা চিন্তা করে মরছি। আর এই ডাবগুলো কই থেকে এনেছো তোমরা? চুরি করনি তো? আস্তাগফিরুল্লাহ আম্মু, তুমি এটা ভাবতে পারলে? আচ্ছা নিচে আয়, দেখ কে এসেছে। তারপর আমি নিচে গেলাম। নিচে গিয়ে অবাক, মধু আর আঙ্কেল। ওনারা আমার বাসার ঠিকানা কেমনে জানলো? মধু আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এখানে সব গুরুজন, আমার কেমন লজ্জা লাগছে। আমি মধুকে জোর করে ছাড়ে নিলাম। হঠাৎ তাকিয়ে দেখি আব্বু রাগীভাবে আমার দিকে আসে। ডাব চুরি করছি জেনে গেল নাকি? আব্বু সোজা এসে আমার গালে থাপ্পড় বসিয়ে দিলেন। জিজ্ঞেস করলাম, আব্বু মারলে কেন? তোকে আমার ছেলে বলতে লজ্জা লাগছে? তোর ভেতর কি মন নাই? একটা মেয়েকে কেউ এইভাবে কষ্ট দিতে পারে? আব্বু সরি। আর হ্যাঁ শোন, আজ রাতে আমি তোদের বিয়ে দিব। জীবান, এদিকে আয় তো। জি আঙ্কেল। এই নে টাকা, ওর জন্য পাঞ্জাবি আর বৌমার জন্য একটা শাড়ি নিয়ে আয়। এখন আপাতত বিয়েটা হোক, কাল শপিং করব। আব্বু এখন বিয়ে? আর আমি কিছু শুনতে চাই না। আমি আর কিছু বললাম না, বলে কোনো লাভ হবে না। সোজা আমার রুমে চলে আসলাম। একটু পর মধু আসলো। আমি কি দেখতে খারাপ? কি বলছো এসব? তুমি অনেক সুন্দরী।
তাহলে আমাকে কেন ভালোবাসো না? আমাকে ফেলে আসলে কেন? আসলে আমি ধীরে ধীরে তোমার প্রেমে পড়ে যাচ্ছিলাম, আর এইসব শুনলে আঙ্কেল কষ্ট পাবেন, তাই আমি চলে আসি। এখন কি আমাকে ভালোবাসবে? হুম। তাহলে জড়িয়ে ধরো। আগে বিয়ে হয়ে যাক, পরে ধরবো। কিছুক্ষণ পর জীবন কাপড় নিয়ে আসলো। রাতেই আমার বিয়ে হয়ে গেল। আমি ছাদে বসে আছি বন্ধুদের সাথে। এমন সময় রাহাত আসলো। তোরা হারামির দল, আমাকে ফেলে এসে ঠিক করিসনি। একটুর জন্য বেঁচে ফিরে এসেছি, না হলে ও আমার ইজ্জত লুটে দিত। আরে রাখ তো বাজে খবর, এর থেকে তাজা খবর হয়েছে একটু আগে ফাহাদের বিয়ে হয়েছে। কি? তারপর সব বন্ধুরা আমাকে বাসর ঘরের সামনে নিয়ে গেল। রাহাত তখন আমায় বলল, বাসর ঘরে যা, ভালোভাবে বাসর করিস। আজ তোর বাসর বলে কিছু বললাম না, কিন্তু তোর হিসেবটা পরে নেব। আর হ্যাঁ, আজ কিন্তু বিড়াল মারবি। ওই এদিকে আয়। কি? তোর ভাইকে এত ভীত মনে হয়? হ্যাঁ, আমি একটা নিরীহ বিড়াল মারবো? আমি বিড়াল মেরে হাত গন্ধ করতে চাই না। মনে নাই তোর কলেজে থাকতে আমি একটা কুত্তাকে মারলাম? শোন, আজ আমার বাসর রাত, আজ বুকে অনেক সাহস। তুই যা, ভাগ বাল্যক নিয়ে আয়, দেখবি তোর ভাই কেমনে স্টাইল করে মারে। বন্ধু, শুধু বুকে সাহস থাকলে হয় না, যতটুকু সাহস আছে তার থেকে বেশি শক্তি লাগবে। হে দেখ, আমার 3 প্যাক আছে, কিছুদিন যেতে দে, 6 প্যাক বানিয়ে ফেলবো। তার আর সুযোগ নাই মেরি পেয়ারি দোস্ত, তুই এখন যা। তারপর আমার সব বন্ধুরা আমাকে বাসর করে ঠেলে দিল। মধু খাটের ওপর ঘোমটা দিয়ে বসে আছে। আমার খুব ভয় করছে। কি রাগী মেয়ে রে বাবা, তার উপর মেয়েটাকে কষ্ট দিয়েছি। এখন যদি কিছু করি তাহলে আমি শেষ। বাইরে মধুর সাথে যতটুকু চাওয়াবাজি করেছি, এখন এর সামান্য হলেও হবে। এ রে সাহস, কই রে সাহস? ভাই একটু বুকের ভিতর আয়, আজ মেরি ইজ্জত কা সওয়াল হ্যায়। শেষমেশ বুকে ফো দিয়ে এগিয়ে চললাম। আমি সামনের দিকে যেতেই মধু বিছানা থেকে নেমে আমার দিকে আসে। আজ আমি শেষ। আঙ্কেলের কথা মনে হচ্ছে। আমার মেয়ে খুব রাগী আর জেদি, ওর মন যা চায় তাই করে। এটা মনে করে আমি আল্লাহকে ডাকছি, আজ বুঝি আমি শেষ। আমাকে দোয়া করবে যেন আমি সারা জীবন তোমার সুখে দুঃখে পাশে থাকতে পারি। একসাথে বাঁচবো, একসাথে মরবো। মধুর কথায় আমার ঘোর কেটে গেল। চেয়ে দেখি মধু আমার পায়ে ধরে আছে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মধু রাগীভাবে উঠে আমার কলার ধরে বলল, এই, আমি তোর মা লাগি? হ্যাঁ, এমনিতেই তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। আজ বাসরা, তাই কিছু বলবো না ভাবছিলাম, কিন্তু অন্যদিন ভেবেছিলাম যে হিসাব নেবে, কিন্তু তুই এখনই আমার ডাকটা তুলে দিলি। আরে তুমি দেখোনি যে বাংলা মুভিতে যখন কেউ পা ধরে সালাম করে তখন মুরব্বিরা এই কথাই বলে? তুই মুরব্বি? না না, আমি তোমার স্বামী, আর এমন হবে না গো, এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, তবে নিচে ঘুমাতে হবে। কি নিচে? ইটস ইম্পসিবল। ভালোই ভালো বলছি, নিচে ঘুমা। কি? আর কি করার, নিচেই ঘুমাতে হলো। এ রে, মনে পড়েছে, বন্ধুরা বললো বিড়াল মারতে। আমাকে এখন বিড়াল মারতে হবে, কিন্তু যদি কামড় দেয়? শুনেছি বিড়াল কামড় দিলে শরীরে বাচ্চা হয়ে যায়। আমি এখন কি করব? আমিও হাল ছাড়ার পাত্র নয়। বিড়াল, তুই যেখানে আছিস বেরিয়ে আয়, আজ তুই শেষ। আলমারিতে আমার ক্রিকেট খেলার সরঞ্জাম ছিল, এগুলো পড়লে বিড়াল কামড় দিতে পারবে না। আলমারি খুলে পায়ে প্যাড পরলাম, হাতে গ্লাভস আর মাথায় হেলমেট। হ্যাঁ, ইটস পারফেক্ট, আর বিড়াল কামড় দিতে পারবে না। এবার হাতে একটা ব্যাট নিলাম, ঘরে কোনা কোনা সার্চ করছি, কোথাও বিড়াল পাচ্ছি না। ধুর, আলাপ বিড়াল গেল কই? নাকি আমার রেডি হয়ে দেখে পালাইছে? এই, কি করছো? এত রাতে তুমি ক্রিকেট খেলবে নাকি? জীবনে তো দেখিনি ব্যাট হাতে নিছো, আর আজ রাতে এইভাবে ড্রেস করলে কেন? শালা গেল কই? দেখি খাটে নিচে আছে নাকি। এই, কি করছো? তুমি এখানে বিড়াল দেখেছো? তুমি বিড়াল দিয়ে কি করবে? আর বলো না, বন্ধুরা বললো বাসরাতে বিড়াল না মারলে নাকি আমি কাপুরুষ। আমি ওদের দেখাই দিব যে আমি বীর পুরুষ। আমার কথা শুনে মধু হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, তাই প্রিপারেশন কেন? সেফটি মাই ডিয়ার ওয়াইফ, সেফটি। তোমার স্বামী অনেক চালাক, বুঝেছো? বিড়াল যাতে কামড় না দেয়, তাই এই ধরনের সুরক্ষা। আমার কথা শুনে মধু হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। তারপর বলল, এই বুদ্ধু, এদিকে আসো। কি? এগুলো খুলে আসো, আর আমি শেখাচ্ছি বিড়াল কেমন করে মারতে হয়। তুমি বিড়াল আগেও মেরেছো? যাও তাড়াতাড়ি আসো। তারপর মধু আমাকে বিড়াল মারা শেখালো। পরের দিন সকালে ঘুম ভাঙার পর দেখি মধু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওকে না জেগে এনজয় করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে মধু জেগে উঠলো।
আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখছো? আমি আমার বউকে দেখছি, তোমার কি? মধু লজ্জা পেয়ে উঠে গেল। তারপর আমরা ফ্রেশ হয়ে খেতে গেলাম। এভাবে 1 সপ্তাহ খানেক কেটে গেল। আম্মু আমার ভার্সিটি খুলে গেছে আর মধুর ভার্সিটির পরীক্ষার প্রিপারেশন নেবে, তাই আমাদের যেতে হবে। এত তাড়াতাড়ি? আবার সময় পেলে চলে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে যাব। আচ্ছা। তারপর বিকেলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে। রাতে মধুদের বাসায় ঠুকো শ্বশুরবাড়িতে চলে আসলাম। আমি মধুকে বললাম, মধু, আমি বলি কি, আমরা একটা বাসা দেখি, বাসাতেই চলে যাব। এখানে থাকলে মানুষ ঘর জামাই ডাকবে। তোমার কি কমন সেন্স বলতে কিছু নেই? আমি চলে গেলে আব্বুকে কে দেখবে? আমি আর তুমি ছাড়া আব্বুর তো আর কেউ নেই। আর কার এত বড় সাহস তোমাকে ঘর জামাই বলবে? শোনো, তুমি যদি বলো তাহলে আব্বুকে বলে আমি এই বাড়ি তোমার নামে করে দেবো। তবেও তুমি এ কথা বলবে না প্লিজ। আমি আব্বুকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি এখানে থাকবো, আর তোমাকে আমার নামে বাড়ি করে দিতে হবে না। এভাবে আমাদের সুখে সংসার চলতে লাগলো। দেখতে দেখতে ভার্সিটির অ্যাডমিশন এক্সাম আর আমার এক্সামও চলে আসে। দুজনেই পড়ায় মনোযোগ দিলাম। মধু আমার ভার্সিটিতেই চান্স পায়নি, পাশের ভার্সিটিতে চান্স পেয়েছে। আমি আর আঙ্কেল অনেক খুশি মধুর এই সাফল্য দেখে। আমি মিষ্টি নিয়ে এসে দেখি মধু মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার, এই খুশির দিনে তোমার মন খারাপ কেন? তোমার ভার্সিটিতে আমার চান্স হয়নি, আমি ওখানে যাবো না। পাগলামি করো না, ভাগ্য ভালো দূরে কোনো ভার্সিটিতে হয়নি। এই ভার্সিটি আমার ভার্সিটির একদম পাশে, তুমি ভর্তি হও প্লিজ। আমি আর আঙ্কেল মধুকে অনেক বুঝিয়ে ভার্সিটিতে ভর্তি করালাম। মধুর ভার্সিটির মাঝখানে হয়েছে। প্রতিদিন আমি ওকে নিয়ে তার ভার্সিটিতে নামিয়ে দিয়ে আমার ভার্সিটিতে আসি, তারপর আবার গিয়ে আনি। আজ আমার ভার্সিটিতে ক্লাস হয়নি, ভাবলাম মধুর ভার্সিটিতে যাই, ওর ক্লাস না থাকলে একটু ঘোরাঘুরি করব। মধুর ভার্সিটিতে প্রবেশ করে ওদের ডিপার্টমেন্টের সামনে গিয়ে একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, মধু কি ক্লাসে আছে? মেয়েটা মধুর ক্লাসের দিকে গিয়ে কিছুক্ষণ পর এসে বলল, মধু ক্লাসে নাই। গেল কোথায়? নাকি বাসায় চলে গেল? তারপর আমিও বাসায় চলে যাওয়ার জন্য যখনই ভার্সিটির গেটের কাছে আসলাম, হঠাৎ চোখে একটি গাছের নিচে গিয়ে আটকে গেল। এটা তো মধু, কিন্তু সাথের ওই ছেলেটাকে মধু এটা কেমনে করতে পারলো? মধু আমাকে বলতো ভার্সিটিতে গিয়ে যেন কোনো মেয়ের সাথে কথা না বলি, আর সেও কোনো ছেলের সাথে কথা বলবে না। আমি আমার কথা ঠিকই পালন করেছি, কিন্তু ও কি করলো? আমাকে কি ধোকা দিচ্ছে? এখানে আর এক মুহূর্ত থাকতে পারলাম না, সোজা বাসায় চলে আসলাম। কোনো কিছু করতে মন চাচ্ছে না, কিছু ভালো লাগছে না। এসব ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসে না। আসবে বা কি করে? এত কিছু ভাবতে থাকলে ঘুম কি করে হয়? হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম। আমি ঘুমের ভান করে শুয়ে পড়লাম। বুঝলাম মধু এসেছে। এই শোনো। আমি কোনো উত্তর দিলাম না। কয়েকবার ডাকার পর উঠলাম। কি হয়েছে? তুমি আমাকে আনতে গেলে না কেন? আর এই অবেলায় শুয়ে আছো কেন? একটু মাথা ব্যথা করছে, তাই ক্লাস না করে বাসায় চলে আসলাম। ও আচ্ছা। এই বলে মধু ওয়াশরুমে চলে গেল। মধু একবারের জন্য আমাকে জিজ্ঞেস করলো না আমার মাথা ব্যথা কমেছে কিনা বা ডাক্তারের কাছে গিয়েছে কিনা। মনে হয় ভুলে গেছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। যখন ঘুম ভাঙলো, গইতে চেয়ে দেখি রাত 8টা বাজে। মধু একবারের জন্য আমাকে খাবারের জন্য ডাকলো না। খুব কষ্ট হচ্ছে। হঠাৎ মধু আসলো। ঘুম ভাঙলো তোমার? তোমার মাথা ব্যথা করছে তাই ডাকিনি। ফ্রেশ হয়ে এসো, আমি ভাত নিয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে টেবিলে বসলাম। মধু আমার প্লেটে ভাত বেড়ে দিচ্ছে। আমি বললাম, প্লেট একটা কেন, আরেকটা নিয়ে এসো। আমি জানি তুমি আমাকে ছাড়া খাবার খাবে না। না, তুমি খাও, বাবা জোড়াজোড়ি দিয়ে আমি খেয়ে নিয়েছি। ও আচ্ছা। এক প্রকার লজ্জা পেয়ে গেলাম, সাথে খুব কষ্ট পেলাম। এক সময় মধু আমাকে ছাড়া কিছুই খেত না, আজ দিব্যি খেয়ে নিল। আমার খাওয়ার ইচ্ছেটাই মিটে গেল, কিন্তু এক প্রকার জোর করে খেয়ে শুয়ে পড়লাম। আজ আর পড়তে ভালো লাগছে না। মধু কিছুক্ষণ পরে শুতে আসলো। আমি বিছানার এক সাইডে চলে গেলাম। কি হয়েছে তোমার? আজ সারাদিন আমার সাথে ভালোভাবে কথা বলছো না, কি হয়েছে? না কিছু না, এমনিতে কিছু ভালো লাগছে না। তোমার মাথা ব্যথা কমেছে? এখন মনে পড়লো। আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, ওয়াশরুম থেকে এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো, তাই ডাকিনি। ও আচ্ছা। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মধু আমার পাশে নেই। কোথায় গেল? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 8টা বেজে গেছে। মধু মনে হয় রান্না করছে। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম, কিন্তু মধুকে রান্নাঘরেও দেখলাম না। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, মধু কই? মধু ভার্সিটিতে চলে গেছে। আচ্ছা আঙ্কেল, যাই আমি। তারপর আমিও ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর মনে পড়লো মধুর ভার্সিটি থেকে দেখে আসি ও কি করছে। যেই ভাবা সেই কাজ।
চলে গেলাম ওদের ভার্সিটিতে। ভার্সিটি গিয়ে চারবার ভালোভাবে দেখলাম, কিন্তু মধুকে কোথাও দেখলাম না। মনে হয় ক্লাসে গেছে। অযথাই ওকে সন্দেহ করলাম। যাই টং দোকান থেকে চা খেয়ে আসি। গেলাম টঙের দোকানে। মামা, ভালো করে এক কাপ চা দেন। চায়ের দোকানের বিপরীত পাশে একটি ফুচকার দোকান। খুব ভিড়, ছেলেমেয়েরা মিলে ফুচকা খাচ্ছে। আমি ওদের দিকে চেয়ে চেয়ে চা খাচ্ছি। হঠাৎ আমার চোখ এক জায়গায় গিয়ে আটকে গেল। সাথে সাথে আমার হাত থেকে কাপ মাটিতে পড়ে গেল। আমি যাদের দেখছি তারা হলো মধু আর সেই ছেলেটা। মধু সেই ছেলেটাকে মুখে তুলে ফুচকা দিচ্ছে আরও খাচ্ছে। এই সিন দেখার পর আমার চোখ দিয়ে অজান্তেই পানি চলে আসলো। সোজা চলে আসলাম। তার মানে মধু ওই ছেলের সাথে কিছু একটা চলছে। ওই ছেলেটা যদি মধুর ফ্রেন্ড হতো তাহলে এত ক্লোজ হওয়ার কথা না। তার মানে অন্য কিছু। দেখি কত দূর আগায়। বাসায় চলে গেলাম। আজ মধু সন্ধ্যার পরে বাসায় আসলো। আজ আর জিজ্ঞেস করো না আমি কেন আনতে চাইনি। মনে হয় তার ভালো হয়েছে, সারাদিন ঘুরতে পারলো। আজ আমার সাথে কোনো কথা বলো না রাতে ঘুমানোর আগে। এই শোনো, হ্যাঁ বলো। আমার কিছু টাকা লাগবে। কত? 20,000 টাকা লাগবে। কি এত টাকা? আমি এত টাকা কোথায় পাবো? আর এত টাকা দিয়ে তুমি কি করবে? আমি টাকা দিয়ে কি করব সেটা তোমার না জানলেও চলবে। কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। কেন? বইয়ের আবদার পূরণ করতে পারবে না তাহলে বিয়ে করলে কেন? শোনো, যখন আমাদের বিয়ে হয় তুমি নিশ্চয়ই জানতে আমি স্টুডেন্ট এবং কোনো কাজ করি না। আর আমি তোমাকে পড়ালেখা করার পর বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বিয়ে করার জন্য তুমি আমাকে জোর করেছিলে। তারপরও মধু আমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিল। রেজিস্ট্রেশনের জন্য কিছু টাকা জমা করেছিলাম, সেখান থেকে 20,000 টাকা দিয়ে টেবিলের উপর রেখে দিলাম। মাঝরাতে হঠাৎ ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখি মধু আমার পাশে নাই। গেল কোথায়? ওয়াশরুমে। আলো অফ, তার মানে ওয়াশরুমে নয়, কিন্তু কোথায়? হঠাৎ বেলকনিতে ছোট করে আওয়াজ শুনতে পেলাম। আমি বিছানা থেকে উঠে বেলকনির দিকে গেলাম। মধু কার সাথে যেন কথা বলছে। আমার উপস্থিতি টের পেয়ে মধু ফোন কেটে দিল। জিজ্ঞেস করলাম, এত রাতে কার সাথে ফোনে কথা বলো? আমার এক বান্ধবী আমেরিকায় থাকে। আচ্ছা, কথা বলা শেষ হলে আসো, ঘুমিয়ে পড়ি। তারপর ঘুমিয়ে পড়লাম। কাল সকালে এর কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে আর কতদিন? দিন দিন মধু আমার থেকে দূরে সরে যাচ্ছে। পরদিন সকালে উঠেও মধুকে পেলাম না। টেবিলে টাকাও নাই। তার মানে মধু টাকা নিয়ে চলে গেছে। আসুক আজ। আজ এর একটা বিহিত করতেই হবে। আজও রেডি হয়ে মধুর ভার্সিটির দিকে যাচ্ছি। হঠাৎ ফোন এলো। ভার্সিটির ফ্রেন্ড কল দিয়েছে। কিরে হারামি, কই তুই? আমি তো বাসায় রে। কেন বাসায় কেন? তাড়াতাড়ি ভার্সিটিতে আয়। না রে, আসতে পারবো না। আজ আমার একটা কাজ আছে। আবে, আজ ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে। আচ্ছা আসি। তারপর সোজা আমার ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটিতে ঢোকা মাত্র আমার ফ্রেন্ডরা সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ফ্রেন্ড ফাহাদ। আমি তো অবাক। আমি ভুলে গিয়েছিলাম আজ আমার জন্মদিন, অথচ আর ফ্রেন্ডরা ঠিকই মনে রেখেছে। তারপর ক্যান্টিনে গিয়ে কেক কেটে অনেক আনন্দ করলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেল। যখন বাসায় আসবো তখন আমার ফ্রেন্ডরা আমাকে কিছু গিফট দেয়। আমি সেগুলো নিয়ে খুশি মনে বাসায় ফিরলাম। ফেরার পথে হঠাৎ মধুর কথা মনে পড়ে গেল। আজ আমার জন্মদিন, অথচ মধু আমাকে উইশও করলো না। কিন্তু কেন? ওর কি মনে নেই? ভোলার কোনো কথাই নাই। এই টাকাগুলো কেন নিল? মনে হয় আমার বার্থডেতে উইশ করার জন্য, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। খুশি মনে বাসায় ফিরলাম। বাসায় গিয়ে কলিং বেলে চাপ দিলাম। আঙ্কেল দরজা খুলে দিল। তারপর আমার রুমে গিয়ে গিফটগুলো টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে আসলাম। আমি মধুকে খোঁজার চেষ্টা করছি না, কেননা ও আমার বার্থডে সেলিব্রেশনের কাজে হয়তো ব্যস্ত আছে। কিন্তু রাত তো অনেক হলো, মধুর কোনো খোঁজ পাওয়া যায় না কেন? আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল, মধু কই? আজ দুপুরে মধু আমাকে বলেছে তার এক ফ্রেন্ডের জন্মদিন আজ, তাই তাকে সেখানে যেতে হবে, ফিরতে লেট হবে। কি? তোমাকে বলেনি? না তো। আচ্ছা, কার জন্মদিনে গেছে? নাম কি? কি যেন বলল? ও হ্যাঁ, সুভাষ নামের এক ফ্রেন্ড। আঙ্কেলের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কলিজাটাকেও টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে। আজ আমার জন্মদিন, অথচ আমার বউ, আমার ভালোবাসার মানুষ, যাকে ছাড়া এক মুহূর্ত কাটে না, সে অন্য পুরুষের জন্মদিন পালন করতে গেছে। বন্ধুদের খুব গালি দিয়েছে কেন আমার জন্মদিন পালন করতে গেল। যদি ওরা জন্মদিন পালন না করতো তাহলে আমার মনে পড়তো না, আর এত কষ্টও পেতাম না। এভাবে দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। রুমের মধ্যে পায়চারি করছি। আঙ্কেল খাওয়ার জন্য বলেছেন, কিন্তু আমি খাইনি। কি করে খাবো? খাবার হজম হবে না। রাত প্রায় 12টার দিকে মধু আসলো। মাথা ঢলতে ঢলতে রুমে প্রবেশ করলো। মধু, শোনো, তুমি কি শুরু করলে এসব?
এত রাতে কোথায় ছিলে? মধু কিছু বোঝে না, সোজা বিছানায় চলে যাচ্ছে। আমি ওর কাছে যেতেই একটা বিকট গন্ধ নাকে আসলো। তার মানে মধু নেশা করেছে। এখন যাই বলি না কেন, কোনো লাভ হবে না। ও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লো। আমি সারা রাত ঘুমিতে পারিনি। সকালে নামাজ পড়ে সাথে পায়চারি করছে। কিছুক্ষণ পরে রুমে আসলাম। এসে দেখি মধু ফ্রেশ হয়ে বসে আছে। আমি যাওয়া মাত্র ও নাস্তা দিয়ে দিল। নাস্তা করে রুমে এসে বললাম, তখন বললাম না, কারণ তখন আঙ্কেল ছিলেন আর আমি চাই না আঙ্কেল এই ব্যাপারে কিছু জানো। একটু পর মধু আসলো রুমে। হঠাৎ তার চোখ দেখি টেবিলে গেল, অনেকগুলো গিফট রাখা। এই গিফটগুলো কখন আনলে আর আনপ্যাক করলে না কেন? আমি কোনো কথা বললাম না। মধু আবার বলা শুরু করলো, ও বুঝেছি, আমার জন্য এনেছো তাই না? এগুলো না তোমার জন্য এনেছি আর না আমার জন্য এনেছি। তো কার এগুলো? এগুলো আমার বন্ধুরা দিয়েছে। হঠাৎ বন্ধুরা দিলে কেন? কোনো স্পেশাল কারণ? বন্ধুরা যতই হারামি হোক না কেন, কখনো বেইমানি করে না। কি হয়েছে বলবা তো? এগুলো আমার বার্থডে গিফট, আমার জন্মদিনের উপহার। কাল তোমার জন্মদিন ছিল, আমাকে বলোনি কেন? কাল সুভাষের জন্মদিন ছিল, আমারটা তেমন গুরুত্ব নয় তাই বলিনি। সরি, আমি ভুলে গেছি। হঠাৎ খেয়াল করলাম ওর হাতে খুব সুন্দর একটা এক্সট্রা আংটি। জিজ্ঞেস করলাম, কোথায় পেলে এই আংটি? সুভাষের জন্মদিনে আমাকে গিফট দিয়েছে। আমাদের বিয়ের আংটি কই? তুমি কি মনে করো আমি এই কম দামি আংটি পরবো? ফেলে দিয়েছি রাস্তায়। ও সে দুইটা থাপ্পড় মারলাম। তারপর বললাম, বিয়েকে কি খেলা মনে করো? যখন মন চাইবে করবে, যখন মন চাইবে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে ঘুরবে। আর আমাকে তোমার কি মনে হয় এই কয়দিনে একবারের জন্য কি আমাকে স্বামী মনে করেছো? আমি জানি করনি। কেমনে করবে? যে নিজের স্বামীর বার্থডে রেখে অন্য পুরুষের বার্থডে পালন করে, সে কিভাবে বুঝবে স্বামী কি? আর যে আংটিটা ফেলে দিয়েছো একেবারের জন্য কি ভাবো নাই আমি কি করছি? তুমিও তো সেদিন দেখেছিলে আমার আব্বু নিজ হাত থেকে খুলে সেই আংটিটা তোমাকে দিয়েছিল। আর কি বলেছিলেন মনে আছে? আংটিটা খুব যত্ন করে রাখার কথা বলেছিলেন। আর তুমি এই দিলে তার প্রতিদান। দিলাম প্রতিদান। তোর সাথে বিয়ের পর আমি কি পেয়েছি? কিছুই না। আর তুই কিছুই দিতে পারবি না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল তোকে বিয়ে করা। আমার জীবনটা না নষ্ট করে দিলি। হে দেখ আংটি, এটা কোনো সোনার আংটি নয়, এটা হচ্ছে ডায়মন্ড, যা কখনো তুই চোখেও দেখিসনি। এই টাকার কাছে হেরে গেল তোমার ভালোবাসা। যদি তোমার টাকাওয়ালা ছেলে দরকার ছিল তাহলে আমাকে বিয়ে করলে কেন? তখন তো বুঝিনি এত কিছু, এখন বুঝতেছি টাকা থাকলে সব কিছু পাওয়া যায়। ভালোবাসাও পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। দেখো, এসব পাগলামি করো না। তোমার বোঝা উচিত এখন তুমি একজন বিবাহিত মেয়ে। আর মাত্র 1 বছর বাকি আছে আমার পড়ালেখা শেষ হবার। তারপর আমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়ে যাব। তখন চাকরি করব, তোমার সব চাহিদা পূরণ করব, আমাদের সুখের দিন ফিরে আসবে। স্বপ্ন দেখতে থাকো, তোমার স্বপ্ন কখনো পূরণ হবে না। আর আমার স্বপ্ন প্রায় পূরণ হতে চলেছে। কেন হবে না? আর পূরণ হতে চলেছে মানে? মানে খুব সহজ, আমি আমার সুভাষকে ভালোবাসি আর সুভাষও আমাকে ভালোবাসে। কি? হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। তোমার মাথা ঠিক আছে মধু? তুমি কি বলছো? তুমি কি বুঝতে পারছো তো? হ্যাঁ, আমি সব বুঝেই বলতেছি। মধু, একটু বেশি হয়ে যাচ্ছে না? তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বলে ফেলছো? না, আমি একটুও বেশি বলিনি। আর এভাবে তোমার সাথে আমার সংসার করাটা না সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব? তোমার সাথে কোনোভাবেই সম্ভব না। তুমি আমাকে কি দিয়েছো? তোমার কি চাহিদা পূরণ করেছো তুমি আমার? কিছুই নয়। তোমার জন্য আমি আমার ফ্রেন্ডদের সামনে মুখ দেখাতে পারি না। যেসব ফ্রেন্ড কোনোদিন আমাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতো না, আর সেই ফ্রেন্ডরা আমাকে অ্যাভয়েড করছে। প্রকৃত বন্ধু কখনো নিজের বন্ধুকে ছেড়ে চলে যেতে পারে না। তারা দুঃসময়ে তার ফ্রেন্ডকে একা ছাড়তে পারে না। ওরা তোমার আসল ফ্রেন্ডটা। আমার ফ্রেন্ডদের নিয়ে কোনো আজেবাজে মন্তব্য করবে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি এভাবে আমাদের সুখের সংসারটা ভেঙে দিও না প্লিজ। কি সুখের সংসার? তোমার কাছে সুখের সংসার হলেও আমার কাছে মোটেও সুখের না। আমি চাই তুমি আমাদের মাঝ থেকে সরে যাও। তুমি সরে গেলে আমি সুভাষকে বিয়ে করে ফেলবো। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। বাসা থেকে চলে আসলাম, ভার্সিটির হলে চলে আসলাম। আমাকে দেখে আমার ফ্রেন্ড এসে জিজ্ঞেস করলো, কিরে বন্ধু, আজ হঠাৎ করে কি মনে করে? না এমনিতেই তোদের সাথে আড্ডা দেওয়া যাবে তাই চলে আসলাম। আজ এখানেই থাকবো। আরে এত খুশির খবর? ওরা সবাই যে যার মতো আড্ডা দিচ্ছে আর আমি রুমে বসে সিগারেট টানছি। তখন ফ্রেন্ডরা আসলো। একজন জিজ্ঞেস করলো, মন খারাপ? না এমনিতেই ভালো লাগছে না। শোন, আমাদের কাছে কিছু লুকাবি না, বল কি হয়েছে? আসলে বন্ধু, আমি বিয়ে করেছি অনেক দিন হয়েছে। এই কথা শোনার পর ওরা আমাকে মারতে শুরু করলো।
আরে আরে, সবটুকু তো শোন, তারপর মারিস। তারপর সব বললাম। আমার কথা শুনে ওরা সবাই অবাক। ও হ্যাঁ, আপনাদের তো তাদের নামই বলা হয়নি। যে এতক্ষণ কথা বলছে সে হচ্ছে সিয়াম, বাকিদের নামও আস্তে আস্তে জানবেন। আমার কথা শুনে পাশ থেকে রাফি বলল, বন্ধু ফাইনাল পরীক্ষার ডেট দিয়ে দিছে, আগামী মাসে পরীক্ষা। আবে শালা, আমরা আছি টেনশন করে, আর তুই আসিস পড়ে নিয়ে। আসলে সব বেচেই এরকম দু একটা হারামি থাকে, যাদের সামনে আজরাইল আসলে বলবে একটু দাঁড়ান, এই টপিকটা শেষ করে নেই। কি আর করা যায় বন্ধু, এখন আমাকে খুব ভালোবাসি আর মধু অন্য কারো হবে সেটা আমি মানতে পারছি না। প্লিজ তোরা কিছু কর। এক কাজ করি, কি? যার সাথে মধুর রিলেশন তাকে একটু ধুয়ে দিই। আইডিয়াটা খারাপ না, কথা বলছিলাম তখন হঠাৎ ফোন এলো। দেখি আঙ্কেল ফোন করেছে। ফোন রিসিভ করতেই আঙ্কেল বলেন, ফাহাদ, তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি আল হারামাইন হসপিটালে চলে আসো। আঙ্কেল কি হয়েছে? মধু হাসপাতালে। এই কথা শোনার পর আমি দ্রুত হল থেকে বের হতে লাগলাম। তখন সিয়াম জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে, কোনো সমস্যা? মধু নাকি হাসপাতালে। আমি গেলাম, যেতে যেতে 2 ঘন্টা লেগে গেল। হাসপাতালে গিয়েই আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল কি হয়েছে মধুর? আমিও কিছু বুঝতেছি না, হঠাৎ মধু মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেল, তাই ডাক্তারের কাছে নিয়ে এলাম। ডাক্তার কি বলেছে? এখনো কিছু বলেনি। তখন ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এসে আঙ্কেলকে বলল, আপনি রুগীর কি হন? জি, আমি বাবা হই, আর ও আমার মেয়ের জামাই। আমার মেয়ের কি অবস্থা? তাহলে আগে মিষ্টি খাওয়ার, মিষ্টি না খাওয়ালে কিছুই বলবো না। দেখেন এমনিতে অনেক টেনশনে আছি, তার উপর আপনি মজা করছেন। প্লিজ বলেন মধুর কি হয়েছে? উনি মা হতে চলেছেন। কি সত্যি? হ্যাঁ সত্যি। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসি। মিষ্টি এনে ডাক্তারকে মিষ্টি খাইয়ে আমি মধুকে দেখতে গেলাম রুমে। আঙ্কেল ওর পাশে বসে আছেন। মধুর মুখ দেখে বোঝা যাচ্ছে সে মা হয় মোটেও খুশি না। আমি রুমে যেতেই মুখ অন্যদিকে ঘুরে নিল। এখন কেমন আছো? ভালো। কথাটা খুব আস্তেই বলল। আঙ্কেল বসা, তাই ফর্মালিটির জন্য বলছে মনে হয়। তারপর আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব মধুকে বাসায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ নিতে পারবেন, আর এখন থেকে মধুকে কোনো কাজ করতে দিবেন না। জি অবশ্যই। তারপর আমরা মধুকে নিয়ে বাসায় চলে আসলাম। রুমে যাচ্ছিলাম তখন আঙ্কেল বললেন, ফাহাদ, ডাক্তার কি বলল মনে নেই? জি আছে, মধুকে কোনো কাজ করতে দেওয়া যাবে না। তাহলে ও যে সিঁড়ি বেয়ে উপরে উঠবে, এতে ওর কষ্ট হবে না? যাও, কোলে করে নিয়ে যাও। জি আঙ্কেল। তারপর মধুকে কোলে করে রুমে নিয়ে গেলাম। এই কয়েকদিন মধু বাইরে যায়নি। সুভাষ মাঝে মাঝে কল দিত, আমি কিছু বললে আমার সাথে ঝগড়া শুরু করে দিত। আমি শুধুমাত্র আমার বাচ্চা দিকে চেয়ে এসব সহ্য করেছি। দেখতে দেখতে আমার এক্সাম চলে আসলো। আমি লেখাপড়ায় ফোকাস দিলাম। নানা টেনশনের মাঝেও পরীক্ষাটা ভালোভাবে শেষ করলাম। আমাদের ডিপার্টমেন্টের সবাই ক্যাম্পাসে বসে আছে। তখন সিয়াম বলল, চল ঘুরতে যাব, কিন্তু কোথায়? চল না, জাফলং থেকে ঘুরে আসি। আজ রাত সেখানেই থাকবো, একটু মজা করব। এখন আর পড়ার প্যারাটা নাই। সবাই কি রাজি? এই আইনস্টাইনের বাচ্চা, তুই কি যাবি আর হাতে কি? সিয়াম রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলল। দেখছিস না হাতে বই আছে, তোরা যখন বলছিস তখন যাব। দাঁড়া, হল থেকে 2টো বই নিয়ে আসি, ওখানে গিয়ে পড়বো। ভাই তোর পায়ে পড়ি, বই আনতে যাইস না, আজকের দিন বাদ দে। আমি কথা দিচ্ছি, তোর কবরে আমি অনেকগুলো বই দেব। বন্ধু তোরা গাড়ি রিজার্ভ কর, আমি আর ফাহাদ আসছি। কি হয়েছে তোর আবার? আরে আমার কপরে কইছিলাম লাস্ট পরীক্ষার পর পার্কে দেখা করুম আর ঘুরুম। এখন হঠাৎ এই প্ল্যান হয়েছে, ওর সাথে দেখা করেই চলে আসবো। তাইলে তুই যা, আমি গিয়ে কি করব? আরে তুই গেলে তাড়াতাড়ি চলে আসতে পারবো, নাইলেও আমাকে আসতে দিবে না। তারপর ওর সাথে পার্কে গেলাম। দেখা করে চলে আসে যাব, তখন হঠাৎ আমার চোখ এক কাপড়ের দিকে গেল। যা দেখলাম তা দেখে আমার সমস্ত শরীর শীতল হওয়া শুরু করলো। তাকে দেখলাম মধু আর সুভাষ এক বেঞ্চে বসে আছে বলে ভুল হবে। সুভাষ মধুর কোলে মাথা রেখে শুয়ে আছে, আর মধু ওর চুলে বিলি কাটছে। ছি মধু, ছি। ও এতটাও নিচে নামতে পারলো, ঘরে চামিকে রেখে বাইরে অন্য পুরুষের সঙ্গে। আমার মাথা আর কাজ করছে না, মাথাটা ঘুরে আসছে। আমার এই অবস্থা দেখে লিমন বলল, কি রে, কি হয়েছে তোর? না রে কিছু না, মাথা ঘুরাচ্ছে। চল ডাক্তারের কাছে নিয়ে যাই। না ঠিক আছে,
আমাকে হলে দিয়ে যা, গিয়ে রেস্ট নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে। হলে যাবি মানে? তোর কি বাসা নেই? আর তুই চ্যাপলংয়ে ট্যুরের কি হবে? বন্ধু তোরা যা, আমি যেতে পারবো না। আয় তুই, এমনিতেই ঠিক হবে। তারপর ভার্সিটিতে চলে আসলাম। বাস চলে এসেছে। আমরা যা মাত্রই ওরা বলল, তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাচ্ছে। ওকে লিমন, তুই যা, পরে দেখা হবে। পরে দেখা হবে মানে? তুই আয় বলছি। তারপর তাদের জোড়াজুড়িতে বাসে উঠলাম। বাসের ভিতরে সবাই গান গাচ্ছে, আড্ডা দিচ্ছে। আমি একদম পেছনের সিটে বসে মন খারাপ করে বাইরের দিকে চেয়ে বসে আছি। কিছুই ভালো লাগছে না। বারবার মধুর কাহিনী চোখে ভাসতে লাগলো। আর গতদিনের এই কথাটা কানে বিষয় মন্ত্রের মতো জ্বালা দিতে লাগলো। তুই আমাদের মাঝ থেকে সরে গেলে আমি আর সুভাষ বিয়ে করে ফেলবো। এই কথার স্পষ্ট অর্থ দাঁড়ায় যে মধু আমার কাছে ডিভোর্স আছে। কি রে, নামবি না? সারা পথ তো একটা কথাও বলিসনি, এখন কি বাস থেকেও নামবি না? চিন্তা করতে করতে কখন যে জাফলং চলে এসেছি খেয়ালই করিনি। হ্যাঁ, নামছি। আচ্ছা, তোর মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, কমেছে। তারপর আমরা সবাই জাফলংয়ের অপরূপ সৌন্দর্য দেখতে লাগলাম। প্রথমে মন খারাপ থাকলেও প্রাকৃতিক রূপ দেখে মন ভালো হয়ে গেল। সারাদিন অনেক ঘোরাফেরা করে বিকেলে সবাই সিলেট আসলাম। আমি আর মধুদের বাসায় না গিয়ে সোজা আমার গ্রামের বাড়িতে চলে আসলাম। হুট করে বাড়িতে চলে আসায় আম্মু খুব অবাক হয়েছেন। আরে ফাহাদ, তুই আসার আগে বলবি না? না আম্মু, সারপ্রাইজ দিলাম। তা বৌমা কোথায়? মধুর কথা বলতেই মন খারাপ হয়ে গেল। আম্মু, ওর পরীক্ষা চলছে, তাই আসতে পারেনি। ওহ আচ্ছা, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। অনেক দিন হয়েছে বাড়িতে আসিস না। সেই যে গেলি আর আসলি না। আচ্ছা যা, ফ্রেশ হয়ে খেতে আয়। তারপর ফ্রেশ হয়ে এসে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। কিন্তু ঘুম তো আসে না। বারবার মধুরী কথাগুলো বুকের মধ্যে হাতুড়ির আঘাতের মতো আঘাত হানতে লাগলো। আমি কি করব এখন? মধুকে কি ডিভোর্স দিয়ে দেব? কিন্তু আমি যে তাকে খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু মধু তো আমাকে সহ্যই করতে পারে না। সে সুভাষকে ভালোবাসে। মনে হয় আমার থেকে মধু সুভাষের কাছেই বেশি সুখে আছে, তাই সে আলাদা হতে চাচ্ছে। হ্যাঁ, আমি মধুকে ডিভোর্স দিয়ে দেব। সুভাষের সাথে থাকলে মধু সুখে থাকবে, আর মধুর সুখ মানে আমার সুখ। হঠাৎ আঙ্কেলের ফোন ধরতেই ওপাশ থেকে, বাবা কোথায় তুমি? এত রাত হয়ে গেল, বাসায় আসলে না? মধুকে জিজ্ঞাসা করলাম, সেও জানে না। কোথায় তুমি? আঙ্কেল, আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে যাবে ভালো কথা, কিন্তু বলে তো যাবে। সরি আঙ্কেল, আমি আগামীকাল চলে আসব। তারপর ফোন কেটে দিলাম। এখানে একটা জিনিস খুব পরিষ্কার যে মধু আমাকে মোটেও চায় না, না হলে একবারের জন্য তো ফোন দিত। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই খেতে বসলাম। আব্বু, তোমাদের একটা কথা বলবো। হ্যাঁ বল, কি বলবি? আমার এইমাত্র অনার্স শেষ হয়েছে। আশা করছি রেজাল্ট অনেক ভালো হবে। এখন আমি মাস্টার্স করতে চাচ্ছি। সেটা বলার কি আছে? কিন্তু আমি একটা ডিসিশন নিয়েছি কালকে রাতে। কি ডিসিশন? আমি মাস্টার্স দেশে করব না, বিদেশে করব। কি? কেন? প্লিজ আব্বু। তুই দেশের নামকরা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়িস। এখন তুই বাইরে গিয়ে কি করবি? আমার মনে হয় এখানে মাস্টার্স করলে ভালো হবে। আর তার উপর তোর বউ আছে। তুই বিদেশে চলে গেলে মধু একা থাকবে কিভাবে? মাত্র 2 বছরের ব্যাপার, না করো না প্লিজ। আর মধুকে আমি ম্যানেজ করব। আচ্ছা, যা ভালো বুঝিস কর। ধন্যবাদ আব্বু। তারপর আমি সিলেট আসলাম। সিলেটে এসে সোজা কোর্টে চলে আসলাম। কোর্টে এসে ডিভোর্সের অ্যাপ্লাই করলাম। তারা বললো কিছুদিনের মধ্যেই পেয়ে যাব। তারপর জার্মানিতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে মধুদের বাসা চলে আসলাম। কেমন আছেন আঙ্কেল? হ্যাঁ বাবা, ভালো। তুমি আসলে? জি, এই তো চলে এসেছি। মধু কোথায়? মধু ভার্সিটিতে গেছে। আচ্ছা একটা কথা বলো তো। জি আঙ্কেল। মধু আর তোমার মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? আপনার এমনটা কেন মনে হলো? আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি তোমাদের মধ্যে ভালো কোনো বোঝাপড়া নাই। একজন আরেকজনের খবর জানো না। আমার পরীক্ষা ছিল তো, তাই পড়াশোনায় একটু মনোযোগ দিতে হয়েছিল, তাই এমনটা হয়েছে। আচ্ছা যাও, ফ্রেশ হও।
জি আঙ্কেল। তারপর ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছে। কিছুক্ষণ পর মধু আসলো। আমার সাথে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। আমি বিছানা থেকে উঠে ছাদে চলে আসলাম। মধুদের ছাদটা খুব সুন্দর। ছাদের উপর বাগান আছে, তার উপর একটা দোলনার বেঞ্চও আছে। আমি ছাদে এসে দোলনায় বসে বসে দোল খাচ্ছি। দোলনাতে খুব ভালো লাগছিল। তাই হঠাৎ ঘুম চলে আসলো। যখন ঘুম ভাঙলো তখন থেকে সকাল হয়ে আছে আর আঙ্কেল সামনে দাঁড়িয়ে আছে। তার মানে আঙ্কেল আমাকে ঘুম থেকে জাগিয়েছেন। ছাদে ঘুমিয়ে গেলে কেন? ছাদেই ঘুমিয়ে গেছি আঙ্কেল। রাতে ছাদে এসে দোলনাতে বসেছিলাম, কিন্তু কখন যে ঘুম চলে এসেছে বলতেই পারিনি। তুমিও না, যাও ফ্রেশ হয়ে আসো। আচ্ছা আঙ্কেল। তারপর ফ্রেশ হয়ে রুমে বসে আছি। তখন কাজের মেয়েটা এসে বলল আঙ্কেল ডাকছেন খাওয়ার জন্য। আমিও চলে আসলাম। নিচে এসে দেখি টেবিলে আঙ্কেল তার মধু বসে আছে। যাক, অনেকদিন পর মধুর সাথে খাবার খেতে পারবো। খাবার খাওয়ার সময় মধু একটা কথা বললো না, আমিও কোনো কথা বলিনি। কেন জানি না কথা বলতে ইচ্ছে করছিল না। মধু খাওয়া শেষ করে ভার্সিটিতে চলে গেল আর আমি রুমে চলে আসলাম। দুপুরের দিকে আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজ দেখে আমি বিশ্বাসই করতে পারছি না যে এত তাড়াতাড়ি আমাকে ভিসার ইন্টারভিউর জন্য ডাকবে। কালকে আমার ইন্টারভিউ, তাই আজই ঢাকা যেতে হবে। সব কাপড় প্যাক করছিলাম, তখন আঙ্কেল বললেন, কোথাও যাবে নাকি? জি আঙ্কেল, আমাকে ঢাকা যেতে হবে একটি ইন্টারভিউ দিতে। ফিরবে কবে? এই 2 দিনের মধ্যে ফিরে আসব। যথারীতি ঢাকা গিয়ে ভিসার ইন্টারভিউ দিলাম। আমার সব কিছু ভালো থাকায় আর ইন্টারভিউতে ভালো পারায় ভিসা হয়ে গেল। তারা বলল কালকের মধ্যেই টাকা জমা দিতে পারলে 1 সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যাব। আব্বুকে ফোন করে বললাম টাকা পাঠাতে। তিনি টাকা দেওয়া, আমি ওই দিনই টাকা জমা দিয়ে দিলাম। পরের দিন গ্রামের বাড়িতে চলে আসলাম, কেননা কিছুদিন পর চলে যাব দেশ ছেড়ে। তাই পরিবারের সাথে কিছু সময় কাটিয়ে যায়। আম্মু আব্বুকে এই বিষয়ে মধু আর আঙ্কেল থেকে গোপন রাখার জন্য বললাম। বাড়িতে 4 দিন থাকার পর সিলেটে মধুদের বাসায় গেলাম। ওখানে গিয়েও কাটিয়ে নেই কয়েকদিন। মধুদের বাসায় থাকতে লাগলাম আর ভিসার অপেক্ষা করতে লাগলাম। এভাবে আমার কষ্টময় দিন পার হচ্ছে। মধুর সাথে টুকটাক কথা হয়। মধু সবসময় সুভাষের সাথে ফোনে কথা বলতে থাকে। 8 দিনের মাথায় আমার ভিসা চলে আসলো। পরের দিন গিয়ে বিমানের টিকিট কেটে বাসায় ফিরলাম। কালই দেশ ছেড়ে চলে যাব। আব্বু আমাকে জানিয়ে দিলাম। সন্ধ্যাবেলা গিয়ে মার্কেট শেষ করে বাসায় ফিরলাম। রাতে বাসা থেকে বের হয়ে গেলাম। যাওয়ার আগে মধুকে এক নজর দেখতে ভুল করলাম না। ড্রয়ার থেকে পেন ড্রাইভটিও নিলাম। পরের দিন সকালে জার্মানির উদ্দেশ্যে পাড়ি জমালাম। পরের দিন সকালে মধু ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে ভাবতে লাগলো, অন্য সব দিন তো সকালে বাসায় থাকে, তাহলে আজ কই গেল? মনে হয় ভার্সিটি গেছে, কিন্তু ভার্সিটি তো শেষ, গেল কোথায়? তোর আমি তো চিন্তা করছি কেন, যেখানে যাক আমার কি। তারপর মধু ভার্সিটিতে চলে গেল। এদিকে আমি জার্মানিতে এসে আমার রুমে চলে আসলাম। আসলে দেশে থাকতে সব কিছু ম্যানেজ করে রেখেছিলাম, তাই রুম পেতে কষ্ট হয়নি। আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। দেশের কথা মনে পড়ছে। সবচেয়ে বেশি মনে পড়ছে মধুর কথা। ওর স্মৃতিগুলো মনে পড়ছে ওর সাথে কাটানো 6টি মাস। কেমন করে পারলো ভুলতে এসব কিছু মনে করতে যাচ্ছি না। আপাতত এসব কিছু ভুলে গিয়ে আমার পড়াশোনায় ফোকাস দেই, তাতেই মঙ্গল। 2-4 দিন রেস্ট নিয়ে ভার্সিটিতে ভর্তি হব। এদিকে মধু সারাদিন সুভাষের সাথে ঘোরাফেরা করছে। আচ্ছা বাবু, আমরা বিয়ে করব কখন? এই তো বাবু, আর কিছুদিন পর। এটা বলে মধু মনে মনে বলল, ওই কুত্তাটার সাথে ডিভোর্সটা হয়ে যাক, তারপর আমি আর সুভাষ বিয়ে করে নেব। বাবু, আমি আর পারছি না। কতদিন এইভাবে দূরে দূরে থাকবো? তোমাকে আমার কাছে পেতে খুব ইচ্ছে করে বাবু। আমার তো খুব ইচ্ছে হয়। তাহলে আমি এক কাজ করি, আমার আব্বু আম্মুকে তোমার বাসায় বিয়ের জন্য পাঠাই। না বাবু, এখন না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? আমি তোমাকে অনেক লাভ করি বাবু। তাহলে বিয়ের প্রস্তাব পাঠাবো কখন? বাবু, আমাকে 1 মাস সময় দাও। 1 মাস পর তুমি আর আমি বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে। 1 মাস পর বিয়ে করব, এর থেকে খুশির খবর কি আর হতে পারে? হ্যাঁ, তোমার যা যা শর্ত আছে সব শর্তে আমি রাজি। তাহলে শোনো আমার শর্ত। আমাদের বিয়েতে কোনো ধরনের আয়োজন করা যাবে না, কাউকে জানানো যাবে না। আমি আর তুমি বিয়ে করব, এটা কাজে অফিসে গিয়ে। এটা কেমন কথা? তুমি জানো না আমার বাবা কত বড় বিজনেসম্যান? পুরো দেশ জুড়ে তার অসংখ্য বন্ধু বান্ধব রয়েছে, আর আমি তার একমাত্র ছেলে হয়ে তাদের না বলে বিয়ে করলে কি হবে তুমি ভেবে দেখেছো?
সব বন্ধু বান্ধবের সামনে আব্বুর মাথা কাটা হয়ে যাবে। প্লিজ এমন করো না, সবাই তো চায় তাদের বিয়ে ধুমধাম ভাবে হোক, সারা দেশ জানুক, আর তুমি লুকাচ্ছ কেন? আমরা আগে লুকিয়ে বিয়ে করবো, তারপর কোনো একদিন পর অনুষ্ঠান করব। কিন্তু কেন? এই উত্তর দিতে পারবো না, আমি চললাম। এই বলে মধু মন খারাপ করে সেখান থেকে বাসায় আসা শুরু করলো। কিছুক্ষণ পর মধুর ফোনে একটা মেসেজ আসলো। আই এগ্রি উইথ ইউ বেবি। মেসেজ পড়ে মধু আনন্দ দেখে কিন্তু হঠাৎ তার মনে পড়লো আমার পেটে তো ফাহাদের বাচ্চা, আর আমি বিবাহিতা। এই কথা শুনলে সুভাষ আমাকে কখনোই বিয়ে করবে না। আজের একটা বিয়ে করেই ছাড়বো। 2-3 দিনের ভিতরেই বাচ্চা অ্যাবর্শন করতে হবে, আর খুব দ্রুতই আমাকে ডিভোর্স পেতে হবে। মধু রেগে মেগে বাসায় আসলো। বাসায় এসে আমাকে খুঁজতে লাগলো। সারা বাসা খুঁজে আমায় পেল না, তাই রাগে শুয়ে পড়লো। সন্ধ্যার পর আঙ্কেল আসলেন। মধুমা, ফাহাদ কই? ওকে আজ সারাদিন থেকে দেখছি না, কোথায় আজ গেছে ও? আমি জানি না কই গেছে, যাও এখান থেকে, আর ফাহাদ করো না তো। আচ্ছা যাচ্ছি। তারপর আঙ্কেল বিড়বিড় করে বলতে লাগলেন, কি যে হলো ছেলেটার? কই যায়, কোথায় যায়, কাউকে কিছু বলে যায় না। আগে তো এমন ছিল না, সারাদিন বই নিয়ে বসে থাকতো, বাইরে খেলায় যেতেও বলে যেত। আর এখন দিনের পর দিন বাইরে থাকে, কাউকে বলে না, ফোনও অফ করে রাখে। মধুর মাঝরাতে ঘুম ভেঙে গেল। মোবাইলে তাকিয়ে দেখে রাত 2টো, এখনো বাসায় ফিরিনি। একটু চিন্তা হলো মধুর। ভাবতে লাগলো, বাড়ি থেকে এসেছে 2 দিন হলো, তা এখন তো বাড়িতে যাবে না, তাহলে গেল কোথায়? এসব ভাবতে ভাবতে মধু আমার নাম্বারে কল দিল, কিন্তু ফোন তো সুইচ অফ দেখাচ্ছে। তারপর মধু ঘরের লাইট জ্বালিয়ে পানি খাওয়ার জন্য টেবিলে গেল। পানি খেয়ে যখনই গ্লাস টেবিলে রাখতে যাবে, তখনই টেবিলের উপর একটি চিঠি দেখতে পেল। আজও আমার রুমে চিঠি কে রাখলো? খুলে দেখি তো কি আছে এটাতে। মধু চিঠিটি করল। প্রিয় মধু, আশা করি খুব ভালো আছো, আর ভালো তো থাকবেই। ভালো থাকার জন্য তো আমাকে ছেড়ে সুভাষকে বুকে নিয়েছো। তুমি যখন এই চিঠি পড়েছ, তখন আমি তোমার থেকে অনেক দূরে আছি, বহু দূরে। দোয়া করি সবসময় সুখে শান্তিতে আর হাসি খুশিতে থাকো। আর একটি অনুরোধ তোমার কাছে, যদি তোমার ভিতর সামান্য পরিমাণ মানবতা থেকে থাকে, তাহলে আমার বাচ্চাটার যত্ন নিও প্লিজ। আর হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই তোমার ডিভোর্স পেপার পেয়ে যাবে। ভালো থেকো। ইতি তোমার অবহেলিত স্বামী ফাহাদ। চিঠিটা পড়ে মধু যে পরিমাণ খুশি হয়েছে, সুভাষ বিয়েতে রাজি হওয়াতেও এত খুশি হয়নি। যাক, এতদিনে বজ্জাতটার পিছু ছুটেছে। মধু চিল্লায় হাসতেছে। মধুর হাসির শব্দ শুনে আঙ্কেল ঘুম থেকে উঠে মধুর রুমে গেলেন। কি রে, কি হয়েছে তোর? এত রাতে উচ্চ স্বরে হাসছিস কেন? আবু, আজ থেকে আমি মুক্ত। ফাহাদকে পিছু ছুটাতে পেরেছি। এখন মনের মধ্যে এক আলাদা অনুভূতি ফিল হচ্ছে। কি বলতে চাচ্ছিস তুই? ওর সাথে আমি সংসার করতে করতে অতিষ্ঠ হয়ে গেছি, তাই কিছুদিনের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আঙ্কেল এটা শুনে ঠাস ঠাস করে মধুর গালে থাপ্পড় বসিয়ে দিলেন। আমাকে মারলে তুমি? হ্যাঁ মারলাম। জন্মের পর কখনো তোর গায়ে হাত তুলিনি, আজ তুলতে বাধ্য করেছিস। তুই যা চেয়েছিস তাই দিয়েছি, এটাই আমার সবচেয়ে বড় ভুল। তুই বিয়েকে কি ছেলে খেলা ভেবেছিস যে আজ ডিভোর্স হয়ে যাবে, কাল আবার বিয়ে হয়ে যাবে? আর তুই ভুলে যাস না, তোর ভেতরে আরও একটি প্রাণ আছে। কিছুদিন পর তুই মা হতে চলছিস, আর এখন তুই এরকম সিদ্ধান্ত নিবি আমি ভাবতেই পারিনি। আব্বু, এত কিছু আমি শুনতে চাই না। আমি আগামী মাসে সুভাষকে বিয়ে করব, ব্যাস। এই সুভাষ আবার কে? যাকে আমি ভালোবাসি। তবে একটা কথা শুনে রাখ, তোদের ডিভোর্স হয়ে গেলে তুই শুধু ফাহাদের থেকে আলাদা নয়, আমার থেকেও আলাদা হয়ে যাবি, কথাটা মনে রাখিস। এই বলে আঙ্কেল রাগে নিজের রুমে চলে গেলেন। আঙ্কেলের এত কথা শোনার পরও মধু তার সিদ্ধান্তে অনড়। পরের দিন সে একটি হাসপাতালে গেল। আপনার কি সমস্যা? জি, আমি বাচ্চা অপারেশন করতে চাই। কয় মাসের? 6 মাসের। সরি, আমরা এসব পারবো না। আমরা ডাক্তার, কোনো খুনি হতে পারবো না। তারপর মধু ডাক্তারকে অনেক টাকা লোভ দেখে রাজি করিয়ে নিল। ঠিক আছে, আপনাকে কয়েকটা টেস্ট দিচ্ছি, এগুলো করান। ঠিক আছে। তারপর মধু কয়েকটি টেস্ট করালো। ডাক্তার মধুকে কিছু ওষুধ লিখে দিয়ে বলল, এই ওষুধগুলো খাবেন আর 2 দিন পর আসবেন। ঠিক আছে ডক্টর। 2 দিন পর মধু হাসপাতালে যাচ্ছে। বারবার আমার বলা কথাটি মনে পড়ছে তার। আমি যে বলেছিলাম আমার বাচ্চাটা যত্ন নিও। আমার করার কিচ্ছু নেই। সুভাষকে বিয়ে করতে হলে আমাকে অপারেশন করতেই হবে।
মধু হাসপাতালে গেল। তারপর ডাক্তারের কাছে গিয়ে সব কিছু শেষ করে মধুকে অপারেশন থিয়েটারের দিকে নেওয়া হচ্ছে। এমন সময় সুভাষ মধুর গালে 2টি থাপ্পড় মারল। সি মধু, সি, তুমি আমাকে এত বড় ধোকা দিয়েছো। তুমি আমার সাথে প্রতারণা করেছো। আমি ভাবতেই পারছি না, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম আর তুমি আমাকে ধোকা দিলে। তুমি তো আমাকে প্রপোজ করেছিলে। হ্যাঁ মানছি, আমি তোমাকে প্রপোজ করেছি, তোমাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছি। তবে তুমি যে বিবাহিতা সে কথা আমাকে গোপন করলে কেন? তার থেকে বড় কথা, তুমি মা হতে চলেছো, তারপরেও আমার সাথে প্রেম করতে রাজি হয়েছিলে। মধু কোনো কথা বলছে না, নিশ্চুপ হয়ে আছে। তুমি যে এত বাজে মেয়ে, আগে জানলে আমি কখনো তোমাকে ভালোবেসে আমার সময় নষ্ট করতাম না। নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন জেগেছে যে আমি এত কিছু জানলাম কি করে, তাই না? তাহলে শোনো, আব্বুকে না জানিয়ে আমি তোমার মতো নষ্ট মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলাম। আজ তার জন্য আমি বেঁচে গিয়েছি। তুমি যেদিন হাসপাতালে এসে তোমার প্রেগনেন্সি টেস্ট করে বেবি অ্যাবর্শন করতে চাচ্ছিলে, সেদিন হঠাৎ করে আমার আব্বুর হার্ট অ্যাটাক হয়। আমি তাড়াতাড়ি তাকে এই হাসপাতালে নিয়ে আসি। আমার আব্বুকে ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার, আমার আব্বুর কি খবর? উনি ঠিক আছে তো? আল্লাহর অশেষ কৃপায় এই যাত্রায় বেঁচে গেলেন, কিন্তু আবার হলে বিষয়টা খুব গুরুতর পর্যায়ে চলে যাবে। আর আপনি আমার কেবিনে আসুন। জি ডক্টর। তারপর আমি ডাক্তারের কেবিনে গেলাম। আপনার আম্মু আসেনি? উনি বেঁচে নেই। সরি ফর দ্যাট। আর শুনুন, এখন থেকে ওনাকে আর কোনো ধরনের টেনশন করতে দিবেন না। আপনার বাবা প্রচুর রেস্টে দরকার। সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন। জি ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে চেয়ার থেকে যখনই উঠতে যাব তখনই একটা ফাইলের দিকে আমার নজর গেল। ফাইলের উপরে লেখা ফাতেমা আক্তার মধু। মধুর নাম কেন? আমার মধুর আবার কিছু হলো না তো? ডক্টর। জি বলুন। এই ফাইলটা একটু দেখাবেন প্লিজ? সরি ফর দ্যাট, ওনার ফাইল আমি দেখতে পারবো না। এটি একটি প্রাইভেট কেস। প্লিজ ডক্টর, ও আমার হবু বউ। কিছুদিন পর আমরা বিয়ে করব। এই কথা শোনার পর ডক্টর আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে যা বললো তা শোনার পর আমার কান স্তব্ধ হয়ে গিয়েছিল। কিছুদিন পর বিয়েই যখন করবেন তখন বাচ্চা অ্যাবর্শন করছেন কেন? কি বাচ্চা কোথা থেকে আসবে? আমি তো মাত্র একদিন শুধু কিস করেছি, এতে বাচ্চা কি করে? তারপর হাসপাতাল থেকে এসে তোমার খোঁজ নিয়ে সবকিছু জানতে পারি। আমার ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছিল তোমাকে খুন করে ফেলবো, কিন্তু করিনি। কেন জানো? কারণ তুমি সারা জীবন এভাবে নিজের পাপের অগ্নি করতে নিয়ে সারা জীবন জ্বলবে, ছাই হবে। আমি তোমাকে খুন করলে তুমি বেঁচে যেতে আর ফেসে যেতাম আমি। আমি এত বোকা না। আর আমি যেটা শুনেছি, তোমার হাজবেন্ড মনে হয় না তোমাকে আর ফিরিয়ে নেবে। তোমার হাজবেন্ডকে অনেক খুঁজেছি তার কাছে সরি বলার জন্য, কিন্তু পাইনি। তাকে কখনো পেলে আমার পক্ষ থেকে সরি বলে দিও। আসি এখন, বাই। এই বলে সুভাষ চলে গেল। তারপর ডাক্তার এসে মধুকে বলল, কি হলো, আসুন তাড়াতাড়ি। ডাক্তারকে কিছু না বলে মধু কেঁদে কেঁদে বাসায় চলে আসলো। এখন আসি আমার দিকটায়। আজ আমি ভার্সিটিতে গেলাম। টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিকে চান্স পেয়েছি। ভর্তি সব কার্যক্রম সম্পন্ন করে আসলাম। ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে আগামী সপ্তাহে। 4 দিন বাকি আছে। আমি পড়াশোনার পাশাপাশি একটা জবও জোগাড় করে নেই। জার্মানিতে বেশ ইনকাম করার সোর্স আছে। বোঝা যাচ্ছে মাসে 1 থেকে 1.5 লাখের মতো ইনকাম করা যাবে। আমি বড়লোক হব, টাকা পয়সা গাড়ি বাড়ি সব করব। মধুকে দেখিয়ে দিব আমিও পারি। এসব ভাবতে ভাবতে নিজের বাসায় চলে আসলাম। ভার্সিটিতে গিয়ে একটা ফ্রেন্ড ছিল, নাম তন্ময়। ওর বাড়ি হচ্ছে গুজরাট, ইন্ডিয়া। আমি বাসায় বিশ্রাম নিচ্ছি, তখন ও ফোন দিয়ে বলল যে বাইরে বেড়াতে যাবে। তারপর আমিও ওর সাথে চলে গেলাম বেড়াতে। নতুন দেশ, নতুন জায়গায় আসতে পেরে মনে খুবই আনন্দ বিরাজ করছিল। এখানকার পরিবেশটা খুব মনোমুগ্ধকর, অনেক ভালো লাগলো। ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলাম। এদিকে মধু বাসায় এসে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। দুপুর থেকে রাত পর্যন্ত কান্না করতে থাকে। মধুর কান্নার আওয়াজ শুনে আঙ্কেল মধুর রুমের দরজা নক করলেন। মধু দরজা খুলে দিল। কি হয়েছে? সারাদিন থেকে দেখছি কান্না করছিস। আব্বু আমাকে মাফ করে দাও। কেন, কি হয়েছে? আব্বু আমি ছি ছি, তুই আমার নিজের মেয়ে হয়ে এসব করতে পারলে? প্লিজ আব্বু আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ক্ষমা আমার কাছে নয়, ফাহাদের কাছে চা। মধু তাড়াতাড়ি ফোন বের করে
আমাকে দিতে লাগলো, কিন্তু প্রতিবারই ফোন সুইচ অফ বলে। মধু হতাশ হয়ে পড়ে। আপু এখন কি হবে আমার? ফাহাদকে কি আমি পাবো না? আমি কি করে বলবো? তোর আগে ভাবা উচিত ছিল কালকে ওর বাড়ি যাব, তারা বলতে পারবে ফাহাদ কোথায়, এখন ভাত খেয়ে নে। কাজের মেয়ে মধু টেবিলের উপর খাবার রেখে দিয়ে গেল। মধু খাবার খাচ্ছে না, শুধু কান্না করতে আসে। এভাবে কান্না করতে করতে রাত প্রায় 1টা বেজে গেল। মধুর হঠাৎ মনে পড়লো আমার কথাটা, আমার বাচ্চাটা যত্ন নিও। তারপর মধু মনে মনে বলল, যদি আমি নিজেকে কষ্ট দিই তাহলে আমাদের বাচ্চাও কষ্ট পাবে। তারপর উঠে ভাত খেয়ে নিল। ভাত খেয়ে বিছানায় বসে আছে আর ভাবছে, আমি ওর সামনে কোট মুখ নিয়ে যাব, আমি ওর সামনে কখনো যেতে পারবো না। আমি ওর যে বিশ্বাস ভঙ্গ করেছি তা কখনো ফিরিয়ে আনতে পারবো না। এখন আমাকে নিজের কাছে ঘৃণিত মনে হচ্ছে। এতটা নিচে নামতে পারলাম আমি। এখন যদি আমি ফাহাদের সামনে ভালোবাসা নিয়ে যাই তাহলে সেটা নিতান্তই হাস্যকর ছাড়া আর কিছুই হবে না। আমি আমার ভুল বুঝে এখন ওকে ভালোবাসি, এটাও কখনো বিশ্বাস করবে না। আমি আর এই পৃথিবীতে থাকতে চাচ্ছি না। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। আমার পাপের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। তারপর মধুর ফ্যানের সাথে একটি শাড়ি বেঁধে নিজের গলায় পেঁচালো। মধু যখনই নিজেকে ফাঁসি দিতে যাবে তখনই নিজের পেটে থাকা বাচ্চার কথা মনে পড়ে গেল। আমি নিজে যদি একা হতাম তাহলে নিজেকে মেরেই ফেলতাম। আমি যে পাপী, আমার মরাটাই শ্রেয়। কিন্তু এই নিষ্পাপ বাচ্চাটার কি হবে? ও কি অপরাধ করেছে? আমার অপরাধের ফল আমার বাচ্চা ভোগ করবে কেন? এসব চিন্তা করে মধু নিজেকে ফাঁসি দিতে পারল না। এখন মধু আর ঘর থেকে বাহিরই হয় না, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, কখনো হাসি খুশি থাকে না। আমার বাড়িতে গিয়েছিল অনেকবার, কিন্তু আব্বু আম্মু আমার কথা কিছু বলেনি, কেননা তারা আমাকে প্রমিস করেছিল। এভাবে কেটে গেল আরো 3 মাস। আজ মধুর ডেলিভারি হয়েছে। ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে মধু। মধু তার সন্তানের মুখ দেখেই খুঁজিতে কেঁদে ওঠে। মা মেয়ে দুজনেই বেশ ভালো আছে। মধু আর আগের ভার্সিটিতে যায় না। আমি যে ভার্সিটিতে পড়তাম সেই ভার্সিটিতে ট্রান্সফার হয়ে এসেছে। এখন সে ভার্সিটিতে ক্লাস করে, ভার্সিটির কোনো ছেলের সাথে কথা বলে না। আমার শেষ স্মৃতি মেয়েটিকে নিয়েই বেঁচে আছে। এভাবে কেটে যায় 4টি বছর। আমি মাস্টার্স কমপ্লিট করে জার্মানিতেই একটি জব করি। এখন আমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু খুব বেশি সুখী নই। আব্বু আম্মু সব সময় বলে দেশে যাব, কিন্তু দেশের কথা বলে মধুর কথা মনে পড়ে যায়, তাই আর যাওয়া হয়ে ওঠে না। একদিন ফেসবুকে ঘাটাঘাটি করছি, হঠাৎ আমাদের ভার্সিটির পেজে একটি নিউজ দেখলাম। আগামী মাসে আমাদের ভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান, তাই সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আবদার করা হয়েছে। জার্মানি আসার পর থেকে কোনো ফ্রেন্ডের সাথে কোনো প্রকার যোগাযোগ করে হয়নি, তাদের খুব মিস করছি। আর ভার্সিটির সবচেয়ে আনন্দদায়ক দিন হলো সমাবর্তন অনুষ্ঠান, তাই নিজেকে এখানে টিকিয়ে রাখতে পারলাম না। অনুষ্ঠানের 2 দিন আগে দেশে রওনা দিলাম। এয়ারপোর্ট থেকে সোজা আমাদের বাসায় চলে আসলাম। বাড়িতে দরজা নক করার পর আম্মু দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে গেছেন। ফাহাদ, তুই আসার আগে আমাদের জানালি না কেন? সারপ্রাইজ কেমন দিলাম আম্মু? জানোস বাবা, আজ আমি অনেক খুশি, আমার ছেলে ফিরে এসেছে। হ্যাঁ, আমি অনেক খুশি তোমাদের পেয়ে। আর কখনো বিদেশে যাও না, মুখে আনবি না। ঠিক আছে আম্মু, আর বিদেশে যাব না। আব্বু কোথায়? তোর আব্বু বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। তুই গিয়ে ফ্রেশ হো। ঠিক আছে। তারপর আব্বু বাসায় আসলে কৌশল বিনিময় করলাম। রবিবার সকালে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। খুব আনন্দ লাগছে, অনেকদিন পর বন্ধু বান্ধবীদের সাথে দেখা হবে। সকাল 10টায় ভার্সিটিতে পৌঁছে গেলাম। একে আমাদের ব্যাচের কাউকে তো দেখছি না। একটি ছেলেকে জিজ্ঞেস করলাম, এই যে শোনো, 24 ব্যাচের স্টুডেন্টরা কোথায় বলতে পারবে? ওনারা সিএপি ডিপার্টমেন্টের পেছনের মাঠে বসে আছেন। আচ্ছা, ধন্যবাদ। তারপর আমি ওদের ওখানে গেলাম। সবাই মাঠে গোল হয়ে বসে গান গাচ্ছে। আমি যেতেই সবাই ভূত দেখার মতো আমার দিকে তাকালো। লিমন এসে আমাকে মারতে লাগলো। হারামি, এতদিন কোথায় ছিলি? তোকে কত খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও পাইনি। কই ছিলি? তারপর আমি সব বললাম, মধুর বিষয় ছাড়া। 11টার দিকে অনুষ্ঠান শুরু হলো। প্রথমে আমাদের সিনিয়র ব্যাচের স্টুডেন্টের গ্রাউন্ড পড়িয়ে মহামান্য রাষ্ট্রপতির সম্মাননা দিচ্ছেন। তারপর আমাদের দিলেন সব স্টুডেন্টদের পরনে কালো গ্রাউন্ড। দেখতে কি অপূর্ব লাগছিল। আমাদের সম্মাননা দেওয়ার পর আমরা আমাদের নিজ আসনে বসে পড়লাম। হঠাৎ আমার চোখে ভাসলো একটা বাচ্চা মেয়ে কাঁদতেছে। বয়স আনুমানিক 3 থেকে 4 বছর হবে।
আমি আবার ছোট বাচ্চাদের একদম পছন্দ করি না, কিন্তু আজ কেন জানি এই মেয়েটির প্রতি আলাদা মায়া কাজ করছে। এক অজানা আকর্ষণ টেনে নিচ্ছে মেয়েটির প্রতি। আমি ওর কাছে গেলাম। কি হয়েছে বাবু, কাঁদছো কেন? কোনো কথা বলছে না, কেঁদেই যাচ্ছে। আমি আবার বললাম, কেঁদো না, কেঁদো না। আচ্ছা, তোমার আম্মু কোথায়? কোনো কথা বলছে না, আরও জোরে জোরে কেঁদেই যাচ্ছে। তারপর আমি ওকে কোলে নিয়ে বাইরে আসলাম। একটি দোকানে গিয়ে কয়েকটি চকলেট কিনে দিলাম। চকলেট পেয়ে মেয়েটি কান্না বন্ধ করে দিয়েছে। আমি আবার আমার আসনে ফিরে আসলাম। মেয়েটি আমার কোলে বসে চকলেট খাচ্ছে। কি রে, মেয়েটিকে? জানি না রে, কাজ ছিল তাই করে নিয়েছি। খুব কিউট, তাই না? হ্যাঁ রে, খুব কিউট। তোরে বলতে ভুলে গেছি, আজ বিকেলে আমার বাসায় যেতে হবে। কেন? তোর ভাবির সাথে দেখা করে আসবি। কি ভাবি? তুই বিয়ে করেছিস? হ্যাঁ, এই কয়েকদিন হলো। আর আমি আরও কয়েকটি দিন পরে করলে কি হতো? আমি এসে বিয়েটা খেতে পারতাম। আমি কি জানি তুই আসবি? জানলে কি আর করতাম? হঠাৎ মেয়েটি আম্মু আম্মু বলে চিৎকার দিয়ে উঠলো। জিজ্ঞেস করলাম, কোথায় তোমার আম্মু? মেয়েটি আঙ্গুল দিয়ে ইশারা করে সামনের দিকে দেখালো। আমি চেয়ে দেখলাম একটি মেয়ে সম্মাননা নিয়ে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। মনে হয় তার মেয়েকে খোঁজার জন্য তাড়াহুড়ো করছে, কিন্তু মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, শুধু পেছন দিক থেকে দেখা যাচ্ছে। আমি লিমনকে নিয়ে মেয়েটিকে তার মায়ের কাছে চলে যেতে লাগলাম। তারপর মেয়েটি যেদিকে গিয়েছিল আমরা সেদিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর একটি ক্লাসরুমে প্রবেশ করলাম। এখানে অনেক ছেলে মেয়ে বসে আছে। হঠাৎ সিমরান বলে একটি জোরে আওয়াজ হলো। সাথে সাথে আমার কোলে থাকা মেয়েটি আম্মু আম্মু বলে কাঁদতে লাগলো। মেয়েটি বলল, আম্মু, তুমি কোথায় গিয়েছিলে? তোমায় কতক্ষণ ধরে খুঁজছি, আসো আমার কোলে। এই নিন আপনার মেয়ে, আর মেয়েকে একটু দেখে শুনে রাখবেন। এই বলে যখনই মেয়েটির দিকে ঘুরলাম আমি অবাক। আমি পেছন ফিরে তাকাতে দেখি মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো মধু। মধুকে দেখে আমি অবাক হয়ে যাই। মধু যে কম অবাক হয়েছে তা নয়, মধু আমাকে দেখে আমার কাছে চলে আসতে চাইলো, কিন্তু হঠাৎ কেন জানি কোনো অজানা বাধার কারণে থেমে গেল। দুদিনের মধ্যে কোনো কথাই নাই। মধু একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর আমিও মধু দিকে তাকিয়ে আছি। মধু এই ভার্সিটিতে কি করে? আর এই সন্তান কার? আমার না সুভাষের? এসব নিয়ে ভাবছি আমি। হঠাৎ আম্মু বলে বাচ্চাটি আওয়াজ করলো, আমার মেয়েকে দিন। এটা তোমার বাচ্চা? হ্যাঁ। নাম কি ওর? সিমরান। এই বলে মধু আমার কোলে থেকে সিমরানকে নিয়ে চলে গেল। আমি ওর দিকে চেয়ে আছি। খেয়াল করলাম মধুর চোখের ওপর হাত ঘষছে, মনে হয় চোখে পানি মুছতেছে, কিন্তু পেছন থেকে আমি দেখতে পাচ্ছি না। ওর মেয়ের নাম সিমরান, খুব সুন্দর নাম, সিমরান। এটা তো আমার পছন্দ করা নাম। একদিন আমি ওকে বলেছিলাম, মধু জানো আমাদের মেয়ে হবে। কিভাবে বুঝলা? আমার বিশ্বাস। আর আমার মেয়ের নাম সিমরান রাখবো, পরে কোনো ঝামেলা করতে পারবে না। ঠিক আছে, মেয়ে হলে তোমার পছন্দ করা নাম রাখবে, আর ছেলে হলে আমি রাখবো। ওকে, তার মানে সিমরান আমার মেয়ে, আর মধু আমার মেয়েকে পৃথিবীতে নিয়ে এসেছে। ও সুভাষকে বিয়ে করেনি। এই কথাগুলো ভেবে খুব খুশি হলাম। পরক্ষণেই মধুর এমন বিহেভ দেখে মন খারাপ হয়ে গেল। ও এখনও আমাকে ভালোবাসে না। যদি ভালোবেসে থাকতো তাহলে আমার কাছে চলে আসতো, সিমরানকে নিয়ে চলে যেত না। আমি কিছু ভেবে পাচ্ছি না, আমার মাথা ঘুরাচ্ছে। এখান থেকে বের হয়ে মধুকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। শেষমেশ হতাশ হয়ে বন্ধুদের সাথে চলে আসলাম। খুবই মনমরা, আমি তো ঠিকই আছি। না, আজ যাব না। তারপর তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। এদিকে আমায় দেখার পর মধু বাসায় গিয়ে প্রচুর কান্না করতে লাগলো। মধুর কান্না শুনে আঙ্কেল এসে বললেন, কি রে মা, আজ এত বেশি কান্না করিস কেন? আব্বু, আমি ফাহাদকে দেখেছি। কি? কোথায় আর কখন? ভার্সিটিতে সমাবর্তনে দেখেছি, সিমরান ওর কোলে ছিল। তাহলে ফাহাদকে তোর মনের কথা বললি না কেন? আব্বু, কিভাবে বলবো ওকে? এই মুখ কি আর আমার আছে? ও আমাকে এখন বিশ্বাস করে না আব্বু। আচ্ছা, আমি ফাহাদের সাথে কথা বলে দেখি। না আব্বু, তুমি কিছু বলো না। আমি যেই পাপ করেছি সেই পাপের শাস্তি আমি পাচ্ছি, আর পেতেও চাই। আমি সারা জীবন ফাহাদকে ভালোবেসে যাবো, তবে তোর থেকে কখনো বুঝতে দেবো না। আমি ভার্সিটি থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বের হচ্ছি। তারপর সবাই এক একে বিদায় হলো। আমি বাড়ির দিকে হাঁটা দিচ্ছি, এমন সময় পেছন থেকে লিমন ডাক দিল, বন্ধু শোন, আমাদের বাসায় কবে আসবি? যাক না কিছুদিন। কিছুদিন মানে কি? তুই আগামী কালকেই আসবি। আচ্ছা ঠিক আছে,
তারপর বাসায় ফিরছি। মধুর কথা খুব বেশি মনে পড়ছে। আজ বারবার শুধু মেয়েটার কথাই মনে পড়ছে। সিমরান আমার মেয়ে তো। আল্লাহ, সিমরান যেন আমার মেয়ে হয়। আমি তোমার কাছে আর কিছুই চাচ্ছি না। প্লিজ তুমি আমার সিমরানকে আমার কাছে দিয়ে দাও। আমি সিমরানকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেব। বাস ছেড়ে দিয়েছে। আমি বললাম, ড্রাইভার গাড়ি থামান, আমি নামবো, আমাকে নামিয়ে দিন। সাথে সাথে বাস থেকে নেমে পড়লাম। সিমরানকে ছাড়া আমি বাসে যেতে পারছি না। বুকের পাশে খুব ব্যথা করছে। মধু চলে যাওয়ার পর এই ব্যথা করেছিল কিছুদিন, তারপর আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু আজ খুব বেশি ব্যথা করছে সিমরানের জন্য। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বাজে। আশেপাশে কোনো রিক্সা বা গাড়ি দেখতে পেলাম না, তাই আমি দৌড়ানো শুরু করলাম। আধা ঘন্টা পর মধুদের বাসায় গিয়ে পৌঁছালাম। এই বাসাটা একসময় খুব পরিচিত ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে এটা অপরিচিত হয়ে উঠেছে। গেটের ভিতরে প্রবেশ করে ঘরের বাইরে থেকে সিমরান বলে চিৎকার করলাম। আমার চিৎকার শুনে আঙ্কেলের মধু বাহিরে আসলেন। মধু আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। বাবা, তুমি এসেছো? কোথায় ছিলে এতদিন? আঙ্কেল, আমার মেয়ে কই? সিমরান আমার মেয়ে তো। হ্যাঁ, সিমরান তোমার মেয়ে, আর ও ঘরে আছে। আমি দৌড়ে গিয়ে সিমরানকে কোলে নিয়ে চুমু খেতে লাগলাম। আমার চোখ দিয়ে অজস্র পানি পড়ছে। এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। নানু ভাইয়া, এটা তোমার আব্বু। তুমি প্রতিদিন আব্বুকে জ্বালাতে না যে তোমার আব্বু কখন আসবে। আজ দেখো, সত্যি সত্যি তোমার আব্বু চলে আসছে। এই কথা শোনার পর সিমরান আমার কোল থেকে নেমে চলে যাচ্ছে। আম্মু, তুমি চলে যাচ্ছ কেন? আব্বুর কাছে আসবে না? আমার আব্বু দরকার নেই, তুমি অনেক পতা। এতদিন তোতায় দিলে। মামুনি, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, সব সময় তোমার কাছেই থাকবো। তারপর সিমরান আসলো আমার কাছে, তাকে কোলে তুলে নিলাম। সিমরান আমার কোলে বসে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি যাবে আমার সাথে? সিমরান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে চলো আম্মু, তোমাকে আমি খুব আদর দেব। তোমার আম্মুর কাছে আমার কথা বলায় আম্মু তোমাকে বকা দেয়, তাই না? এখন থেকে আমি তোমাকে কখনো বকা দেব না। আমি সিমরানকে নিয়ে চলে আসতে লাগলাম, কিন্তু সামনের দিকে যেতে পারছি না। পায়ের দিকে চেয়ে দেখি মধু আমার পা ধরে নিচের দিকে চেয়ে কান্না করছে। আরে আরে, আপনি পা ধরে আছেন কেন? মধু কোনো কথা বলছে না। আবার বললাম, পা ছাড়ুন, আমি আমার মেয়েকে নিয়ে বাসা যাব, পরে দেরি হলে গাড়ি পাবো না। প্লিজ তুমি যেও না, আমাকে আমার মেয়ের থেকে আলাদা করো না। কেন তুমি? হ্যাঁ, মানছি আমি বলেছিলাম আমি এই মেয়েকে চাই না, আমি ওকে নষ্ট করে দিতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমি আমার পাপের ফল ভোগ করছি এই একা একা। হ্যাঁ, এতে আমি কোনো অসন্তুষ্ট নই, কেননা পাপ করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে। কিন্তু আমাকে তুমি এত বড় শাস্তি দিও না প্লিজ, আমি এই শাস্তি নিতে পারবো না। তুমি আমাকে যখন ছেড়ে চলে গেছো তখন থেকে সিমরানই আমার সাথে ছিল, প্লিজ তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না। এই যে হ্যালো, আমি তোমাকে ছেড়ে যাইনি, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আর তুমি এত মেয়ে করছো কেন? হ্যাঁ, আমি ছেড়ে চলে গিয়েছিলাম। প্লিজ তুমি আমাকে আটকেও না। শোনো, এই মেয়ে ছাড়া আমার আর কিছুই নেই, আর কিছুই চাই না। আমি আমার মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। তোমরা ট্রাই করলে আরেকটা বেবি নিতে পারো, তাও প্লিজ আমাকে আমার সিমরানকে দিয়ে দাও। আরেকটা বেবি নেব মানে? কেন, সুভাষ আসে না? ওকে বললেই তো হয়। সুভাষের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর ওর সাথে আমার আপত্তিকর কোনো ধরনের কোনো সম্পর্ক হয়নি। তার আগেই আমি আমার ভুল বুঝতে পেরেছি। দেখুন, সুভাষের সাথে তোমার কি ধরনের সম্পর্ক আছে তা আমি জানার কোনো প্রয়োজন বোধ করি না। আমাকে যেতে দাও, আমি চললাম। ফাহাদ, একটা কথা রাখবে আমার? বলো। আমি যে পাপ করেছি তাতে আমি তোমার কাছে কখনো ভালোবাসার দাবি নিয়ে যেতে পারবো না, আর আমি যাবো না। কিন্তু একজন মা হিসেবে নিজের সন্তানের থেকে দূরে থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে তোমার সাথে রাখো। তুমি চাইলে আরেকটা বিয়ে করে নিও, আমি কোনো বাধা দেবো না। খুশি মনে তোমাদের বিয়ে করিয়ে দেবো। যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার মেয়ের কাছে থাকতে চাই। যদি তুমি তোমাদের বাসার কাজের মেয়ে হিসেবে রাখো তবুও আমার কোনো আপত্তি করবো না। আমি কিছু না বলে নিজের বাসায় চলে আসলাম। কি বলবো আমি? মধুর কান্না করার কথা শুনে আমার কেমন জানি মায়া লাগতেছে, কিন্তু আমি তা চাই না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার মেয়েকে গোসল করাচ্ছি পুকুরের ঘাটে। এমন সময় দেখি একটা গাড়ি থেকে মধু আর আঙ্কেল নামছে। আমি ওদের দেখেও না দেখার ভান করে সিমরানকে গোসল করাতে লাগলাম।
একটু পরে ঘরে গেলাম। ঘরে যাওয়া মাত্র মধু আমার কাছে দৌড়ে এসে সিমরানকে কোলে থেকে নিয়ে গেল আর কান্না করতে লাগলো। আমি এখানে না দাঁড়িয়ে নিজের রুমে এসে কাপড় চেঞ্জ করতে লাগলাম। এমন সময় মধু আসলো। আমি বললাম, কি ব্যাপার, আপনি এখানে আসলেন কেন? আর দেখছেন না আমি ড্রেস চেঞ্জ করছি? বের হন আমার রুম থেকে। আমি তোমার স্ত্রী, আমার আসার অধিকার আছে। ওয়েট, আপনি আমার স্ত্রী মানে কি? আপনি একসময় আমার স্ত্রী ছিলেন, কিন্তু এখন নয়। আমাদের ডিভোর্স হয়ে গেছে। না, আমাদের ডিভোর্স হয়নি, আমি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছি। এটা তোমার একান্ত ব্যাপার। এক সময় আব্বু আম্মু রুমে আসলো। আব্বু বলল, ফাহাদ, কি শুনি এসব? কিছু না আব্বু। এমনিতে 5 বছর ওকে ছেড়ে বাইরে ছিলি, ওর কি কষ্ট হয়নি? আবার দেশে এসেও কষ্ট দিচ্ছিস। আরেকদিন যদি শুনি বৌমাকে কষ্ট দিচ্ছিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জি আব্বু। তারপর আমি আর সিমরান রেডি হয়ে লিমনের বাসায় যাওয়ার জন্য। কোথায় যাওয়া হচ্ছে? জি আব্বু, একটা ফ্রেন্ড ইনভাইট করেছে, তার বাসায় যাচ্ছে। ফ্রেন্ডের বাসায় যাচ্ছ ভালো কথা, কিন্তু তুমি একা কেন? মধু কোথায়? না, আমি একাই যাব। বেশি সাহস হয়ে গেছে, তাই না? মা, মধু কই, রেডি হয়ে আসো। আব্বু, আমি রেডি হয়ে বসে আছি। আব্বুর ডাকের সাথে সাথে মধু একটি নীল শাড়ি পরে চলে আসলো। কি মেয়ে রে বাবা, আমি তোকে কিছুই বলিনি, তারপরও সব জেনে গেছে। ধর, যা মধুকে নিয়ে যা। তারপর গাড়ি নিয়ে বের হলাম। আমি নিজেই ড্রাইভ করে যাব, তাই গাড়িতে বসলাম। মধু দেখি সামনে বসে পড়লো। সামনে কি, পেছনে যান। আমি সামনেই বসবো। ফাজলামি করবেন না, এক থাপ্পড় দিয়ে দাঁত সব কয়টা ফেলে দিব। তুমি আমাকে বকা দিচ্ছ? আমি কিন্তু আব্বুকে বলবো। হেই, প্রবলেম কি তোর? কথায় কথায় আব্বুকে রানোস কেন? একটু চিল্লিয়েই বললাম। আমার কথা শুনে সিমরান কান্না করতে শুরু করলো। আম্মু, কান্না করো না, এই নাও চকলেট খাও। তবুও কান্না করছে, কান্না থামছেই না। আমার কাছে দাও। এই নাও। সিমরান মধুর করে যেতে কান্না বন্ধ করে দিল। তারপর মধু নিঃশেপ হয়ে পেছনে গিয়ে বসতে পড়লো। যে না মধু পেছনে বসলো, তখন আবার সিমরান কান্না শুরু করলো। সিমরান আঙ্গুল দিয়ে সামনে দেখিয়ে কান্না করছে। আমি বললাম, সিমরানকে নিয়ে সামনে আসেন। আমার কথা শুনে মধু খুব খুশি হয়ে সামনে আসলো। মধু সামনে আসলো, আমি গাড়ি চালানো শুরু করলাম। এদিকে সিমরান খুব খুশি, একবার আমার কাছে আসে আর একবার মধুর কাছে। ওর সব কাণ্ড দেখে আমি আর মধু হাসছি। ওর সাথে খেলা করবো বলে গাড়িটা খুব আস্তে আস্তে চালালাম। এক সময় আমরা রিমনের বাসায় পৌঁছে গেলাম। রিমন আমাকে দেখে খুব খুশি হয়েছে, কিন্তু পরক্ষণে ও জিজ্ঞেস করলো, আরে ওই দিনের মেয়েটা না তোর সাথে এখনো আছে? ওর মাকে খুঁজে পাসনি? আরে ও আমার মেয়ে, আর ওই যে ওর মা। কি, তোর মেয়ে আছে? কিন্তু একটা বারও আমাদের জানালি না। সে অনেক কাহিনী, তোকে পরে একদিন বলবো। আচ্ছা ঠিক আছে। লিমনের বাসায় খাওয়ার সময় মধু আমার পায়ে অনেকবার পা দিয়েছে, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতে পারেনি। তারপর লিমনের বাসা থেকে বিকেলে বাসায় ফিরলাম। আসার পথে মধু আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি কিছুই কথা বলিনি। বাসায় আসতেই আব্বু জিজ্ঞেস করলে, বৌমা, ভ্রমণ কেমন হলো? জি আব্বু, খুব ভালো হয়েছে। ফাহাদ তোমার সাথে কোনো খারাপ বিহেভ করেনি তো? না আব্বু। তারপর আমি বাইরে একটু আড্ডা দিতে চলে গেলাম। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। যখন বাসায় এসে কলিং বলে টিপ দিলাম, সাথে সাথেই মধু দরজা খুলে দিল। এত রাত বাইরে কি করছিলে? কি করছিলাম তা আপনাকে বলতে হবে? আর হ্যাঁ, আমি একটি মেয়ের সাথে রুম ডেটে ছিলাম। এটা শুনেই মধু নিশ্চুপ। আবার বললাম, এবার খুশি? ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি বাইরে খেতে আসি, খাবো না। আমিও খাইনি, সামান্য খাবে। এক কথা কয়বার বলা লাগে? ওকে ঝাড়ি দিয়ে রুমে চলে আসলাম। বিছানায় আমি শুয়ে পড়লাম। মিনিট খানেক পরে মধু এসে বিছানায় উঠল। এই যে, কি করছেন? ঘুমাবো তো। ঘুমাবে ভালো কথা, কিন্তু বিছানায় শুতে পারবে না। কিন্তু কেন? আমি বলেছি তাই। সিমরান রাতে ঘুম থেকে উঠে আমাকে না পেলে কান্না করবে, তাই আমি ওর পাশেই শুতে চাই। প্লিজ না করবে না? আসলে মধু ঠিকই বলেছে। কালকে মাঝরাতে সিমরান খুব ঘুম থেকে উঠে প্রচুর কান্না করেছিল, তাই বললাম, আচ্ছা আসেন। আমার কথা শুনে মধু প্রচুর পরিমাণে খুশি হয়ে খাটে উঠল। তুমি কোথায় যাচ্ছ? আমি সোফায় যাচ্ছি। আমার কথা শোনার পরেই মধুর হাসি মাখা মুখে মেঘ জমে গেল। আচ্ছা তুমি বিছানায় থাকো, আমি সোফায় চলে যাচ্ছি। তোমাকে সোফায় রেখে আমি ঘুমাতে পারবো না। শেষমেশ সিমরানের কথা ভেবে ওর সাথে বিছানায় ঘুমাতে রাজি হলাম। দেখুন, ঘুমাতে পারি এক শর্তে, সিমরান মাঝে থাকবে আর আপনি এদিকে আসতে পারবেন না। আমি রাজি। তারপর আমরা ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মধু আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে।
আমি ছাড়িয়ে নিতে চাইলেও পারছি না, কেন জানি আমার খুব ভালো লাগছে। পরক্ষণেই মধুর অতীতের কথাগুলো মনে পড়ায় সব বিরক্তিতে রূপ নিল। আমি মধুকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করার পর আব্বু আমাকে তার রুমে ডাকলেন। জি আব্বু, ডাকছিলে আমাকে? হ্যাঁ ডাকছিলাম, শোন। আব্বুর কথা শুনে আমি আব্বুকে বললাম, আব্বু আমাকে ভাবতে দিন। ঠিক আছে, বিকালে জানাইও আমাকে। আসলে আব্বু আমাকে বলেছিলেন। যেই জন্য ডাকছি তা হলো আমি মধুর ব্যাপারে কিছু কথা বলতে চাই। আব্বু ওর সম্পর্কে কি বলবেন? আমরা খুব সুখী আছি তো। আমার কাছে মিথ্যা বলছিস? এর আগে তো কখনো আমাকে মিথ্যা বলতি না। সরি আব্বু, অ্যাকচুয়ালি মধুর সাথে। আমাকে বলতে হবে না, আমি সব জানি। আপনি জানেন? হ্যাঁ সব জানি। আর এখন তোমার সিদ্ধান্ত কি? আব্বু আমি ওর সাথে সংসার করতে পারবো না। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই আমি ওকে ছেড়ে দেব। পারবে ছাড়তে? কেন নয়, অবশ্যই পারবো। আর সিমরানকে? কোনো কথা বললাম না। পারবে তুমি? আমি সিমরানকে ছাড়তে পারবো না। আমি সিমরানকে আমার কাছে রাখবো। আব্বু হাসেন কেন? আমি এখানে হাসার মতো কিছু বলেছি? হ্যাঁ অবশ্যই হাসার মতো কথা বলেছ, তাই হাসছি। সিমরান তোমার মেয়ে, এটা জানতে পেরেছ এই কিছুদিন হলো। আর এতে খুব মায়াতে জড়িয়ে পড়লে। তুমি তোমার মেয়েকে যে কোনো মূল্যে কাছে রাখতে চাও, তাই তো? হ্যাঁ। তাইলে একটিবারও মধুর দিকে বিবেচনা করলে না যে যেই মা তার মেয়েকে 10 মাস পেটে ধারণ করেছে, 5 বছর কত কষ্ট করে লালন পালন করেছে, সে কিভাবে তার মেয়েকে ছেড়ে চলে যাবে? এই কথাটা বলতে তোমার কি বিবেক বাধা দিচ্ছে না? কিন্তু আব্বু ও তো সিমরানকে মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ চাইছিল, তখন সে হয়তো ভুলের আজ্ঞাবশত হয়ে এদিকে পা বাড়িয়েছিল। পরে সে তো আর ভুল বুঝতে পারছে। আর তুমি কি ধরনের পিতা ছিলে যে তোমার সন্তানকে ঝুঁকির মুখে ফেলে বিদেশ চলে গেলে? তুমি কি পারতে না দেশে থেকে এর একটি সমাধান করতে? আমি কোনো কথা বললাম না। আমি চাই তোমরা আবার এক হও, নতুন করে সব শুরু করো। তোমাদের জন্য না হলেও আমার নাতনির জন্য করো। যদি তোমরা আলাদা হয়ে যাও তাহলে এর প্রায়শ্চিত্ত সারা জীবন আমার নাতনিকে ভুগতে হবে। সারা জীবন তাকে একজন বাবা বা মায়ের অভাব ভোগ করতে হবে। সে সবার কাছে ছোট থাকতে হবে যে তার মা অথবা বাবা তার সাথে নেই। দেখো, আমি যা বোঝানোর তোমাকে বুঝিয়েছি, এখন আমি তোমাকে জোর করব না। তুমি কি করবে তোমার মর্জি। তারপর আমি চলে আসলাম রুমে। এসে কোনোভাবেই শান্তিতে থাকতে পারছি না, তাই ছাদে গিয়ে সিগারেট জ্বালিয়ে খেতে লাগলাম। বারবার আব্বুর কথাগুলো কানে ঝরছে। কি করব আমি? সিমরানকে আমি কখনোই ছাড়তে পারবো না, আবার কষ্টও দিতে পারবো না। কিন্তু মধুর দেওয়া কষ্টগুলো মনে পড়লে ওর প্রতি ঘৃণার সৃষ্টি হয়। আমার জন্য না হলেও সিমরানের জন্য আমাকে আবার নতুন করে জীবন সাজাতে হবে। ছাদ থেকে নিচে গেলাম, মধুকে রুমে পেলাম না। বাইরে উকি দিয়ে দেখলাম মধু আর আম্মু রান্না করছে, আর সিমরান ফ্লোরে বসে খেলছে। আমি সিমরানকে কোলে করে রুমে নিয়ে এসে ওর সাথে খেলতে লাগলাম। কিছুক্ষণ পর মধু আসলো। আম্মু ডাকছেন, খাবার খাবে, আসো। আর আপনি ডাকছেন না? আমার কথা শুনে মধু কেমন হকচিয়ে গিয়ে গেল। খেয়াল করলাম ওর চোখে কোণে পানি চলে এসেছে। কিছু না বলেও চলে গেল, কিন্তু ওর চোখে পানি এলো কেন? যাই হোক, খেতে গেলাম। মধু সবাইকে খাবার সার্ভ করছে। বৌমা তুমিও বসো, একসাথে খাবো। সিমরান আমার পাশের চেয়ারে বসা ছিল। আমি ওকে কোলে নিয়ে চেয়ারে খালি করে দিলাম। তারপর মধু এসে চেয়ারে বসলো। আমার মন বেব দেখে মধু অবাক হচ্ছে। খাওয়া শেষ করে আমি বাজারে গেলাম। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসবার সময় সিমরানের জন্য কয়েকটি ড্রেস আর মধুর জন্য একটি নীল রঙের শাড়ি আর কিছু চকলেট কিনে বাড়িতে আসলাম। বাড়িতে কলিং বেল বাজাতেই মধু দরজা খুলে দিল। আপনার দেরি হলো কেন? বাজারে একটু কাজ ছিল। সিমরান ঘুমিয়ে গেছে? হ্যাঁ, ও ঘুমিয়ে গেছে। আর আপনার খাবার রুমে আছে, আসেন আমি বেড়ে দিচ্ছি। আমি রুমে গেলাম, মধু ভাত বেড়ে দিচ্ছে। জিজ্ঞেস করলাম, তুমি খেয়েছো? মধু কোনো কথা বলো না। আমি আবার বললাম, কথা বলছো না কেন? আমার ভালো লাগছে না তাই খাইনি। আচ্ছা যাও, আরেকটা প্লেট নিয়ে এসো। মধু জায়গায় দাঁড়িয়ে আছে, প্লেট আনতেই যাচ্ছে না। আমি বললাম, আচ্ছা তাহলে এক প্লেটই খাবো, বসো। মধু আমার সামনে বসলো, আর দুজন এক প্লেটেই খাওয়ার কাছে। মধুর চোখে জলে টলমল করছে। আমি জিজ্ঞেস করলাম, কাছো কেন? এতদিন পর একসাথে খাবার খাচ্ছি তো, তাই খুশিতে কান্না চলে আসছে। আমার কিছু না বলে খাওয়া শেষ করলাম। তারপর সিমরানের জন্য আনা কাপড় বের করে মধুকে বললাম, দেখো তো কেমন হলো, সিমরানকে কি মানাবে?
হ্যাঁ, অনেক সুন্দর। আগে তো তুমি কিছু ভালো কিনতে পারতো না, এখন দেখি খুব ভালো পারো। এখন আমি একজন বাবা, বুঝতে হবে না? ওকে, ঘুমিয়ে পড়ি। তারপর আমরা খাটে উঠলাম। মধু খাট থেকে নেমে যেতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ? কোলবালি সাথে যাচ্ছি, নাহলে পরে তোমার সমস্যা হবে। লাগবে না, চলে এসো। মধুকে কেমন জানি কচি কচি লাগছে। তারপরও বিছানায় আসলো। সিমরানকে মাঝে রাখলাম আর আমরা দুজন দুই পাশে। কিছুক্ষণ পর আমার নিচে কি যেন খচখচ করছে। আমি উঠে দেখি সিমরানের একটি ড্রেস আমার নিচে পড়ে আছে। আমি এটি উঠালাম। মধুকে বললাম, এটি জায়গা মতো রাখলে না? আমি ভুলেই খাটের উপরে রেখেছিলাম, আলনাতে রাখছি। আচ্ছা নাও। মধু আলনাতে রেখে আবার এসে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর মধু বলল, এই যে শুনছো? হ্যাঁ বলো। এখনো ঘুমাওনি? ঘুমালে তোমার জবাব দিতে পারতাম না। আচ্ছা, মেয়ের জন্য ড্রেস আনলে আর মেয়ের মায়ের জন্য কিছু আনলে না যে? আমার ঘুম পাচ্ছে। তার মানে কিছু আনোনি? আমি ঘুম ঘুম চোখে বললাম, আলমারিতে একটা ব্যাগ আছে। আমার কথা শুনে মধু দৌড়ে আলমারি খুললো। তারপর ব্যাগটা খুলে দেখে ওর জন্য একটা শাড়ি আর অনেকগুলো চকলেট রাখা। এগুলো দেখে মধু খুব খুশি হলো। তারপর ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে আমার কাছে আসলো। এই যে দেখো। কি? এই ওঠো। আমি ঘুমের ভান করে বললাম, কি? তাড়াতাড়ি ওঠো। আমি উঠে দেখলাম মধু আমার দেওয়া শাড়িটা পরে আছে আর মুচকি মুচকি হাসছে। জিজ্ঞেস করলাম, এত রাতে তুমি এবার শাড়ি চেঞ্জ করলে কেন? তুমি শাড়ি এনেছো আর আমি পরবো না, তা কি হয়? এখন বলো কেমন লাগছে আমায়? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। আগে যেরকম বলতে সেরকম বলো না প্লিজ। তোমাকে পরীর মতো লাগছে। হঠাৎ মধু আমার গালে একটা পাপ্পি দিয়ে দিল। আমিও থ হয়ে দাঁড়িয়ে আছি। এটা কি হলো? চলো ঘুমাই। আচ্ছা চলো। কাঠে গিয়ে হলো আরেক সমস্যা। সিমরান খাটে বাঁকা হয়ে শুয়ে আছে আর আমার জায়গা দখল করে আছে। আমি মধুকে বললাম, সিমরানকে মাঝে নিয়ে এসো। ওকে নাড়লে ঘুম ভেঙে যাবে, এখানে থাক, আমরা না হয় ওপাশে থাকি। তাহলে ঠিক আছে। মধু মনে মনে সিমরানকে ধন্যবাদ দিচ্ছে আমার জায়গা দখল করার জন্য। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি মধু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার উপর শুয়ে আছে। আমি ওকে ছাড়াতেই পারছি না, তাই আমিও ওর দিকে তাকিয়ে রয়েছি। একটু পর মধুর ঘুম ভাঙলো। মধু দেখে যে আমি ওর দিকে চেয়ে আছি এক নজরে। আমি বুঝতেই পারছি না যে মধুর ঘুম ভেঙে গেছে। এভাবে কি দেখছো? আমি কোনো কথা বললাম না। হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ। কি মশাই, কোথায় ছিলেন? তোমার দুই নয়নে হারিয়ে, এটা বলে জিভে কামড় দিলাম। ধুর, কি বলে ফেললাম। আর কতদিন এভাবে নিজেকে দূরে রেখে নিজে কষ্ট পাবে আর আমাকেও কষ্ট দেবে? আমি কোনো কথা বললাম না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি জীবনেও আর কখনো কোনো কষ্ট দেব না। এই আমি সিমরানের কসম খেয়ে বললাম। প্লিজ তুমি আমাকে আপন করে নাও, আমি আর এভাবে না পারছি না। সত্যি? আর কষ্ট দিবে না তো? একদম সত্যি। আমি চোখে জল মুছে দিয়ে বললাম, ওকে, আজ থেকে আমি তোমাকে আপন করে নিলাম। এভাবে চলতে লাগলো আমাদের সুখের সংসার।